নমস্কার, আমি অঙ্কুর কুমার নাথ, নসেস স্ট্রাকচার ফাউন্ডার এন্ড সিও। আজকে আমরা 2 নম্বর ক্লাসটা নিয়ে এসেছি। প্রথম ক্লাসে আমরা ক্লাস 10-এর যে পর্যাবিত তালিকা ছিল সেটাতে অনেক কিছু ডিসকাস করেছিলাম, এবং লাস্টের দিকে একটু প্রবলেম হয়ে গেছিল, আমার রেকর্ডিংটা হচ্ছিল না, আমি সেটা বুঝতেই পারিনি। তো কিছু না, কোনো ব্যাপার না, আজকে আমরা সেই জায়গা থেকে আবার শুরু করব। তো আশা করছি তোমাদের এই ক্লাসগুলো অনেক ভালো লাগছে এবং অনেক কিছু তোমাদের বেনিফিটস হচ্ছে সেটা থেকে। তো যদি কিছু শিখে থাকো, নতুন কিছু শিখে থাকো, তাহলে আমাদের অবশ্যই সাপোর্ট করো। আমাদের নসিস কক্সা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের পরবর্তী যেগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাসের নোটিফিকেশন তোমরা অন করে রাখবে, সেটা তোমরা টাইমলি পেয়ে যাবে। তো বেশি লেট না করে আজকে শুরু করি আমাদের 2 নম্বর ক্লাসটা। তো গতদিন আমরা এতটুকু করেছিলাম, হ্যাঁ এতটুকু এসেছিলাম যে আধুনিক পর্যায় সারণীর পর্যায়িত প্রবণতা সমূহ। তো সেটার মধ্যে কি ছিল, প্রথমে যুযোত্যা বা ব্যালেন্সি। তো সেটা কি যুযোত্যা বা ব্যালেন্সি, সেটা কি? যুযোত্যা হলো কোনো মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা বা রাসায়নিক সংযোগ ক্ষমতা। তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছো গত ক্লাসে, যে আমরা এই যে পর্যায়িত তালিকা যেটা দেখেছিলাম সেটাতে কোনো ধরনের যৌগ ছিল না, সবগুলো কি ছিল, মৌল ছিল। এবং যুযোত্যা কি করে, যুযোত্যা দিয়ে আমরা যৌগ বানাতে পারি। সাপোজ তোমরা মনে 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 কি তোমরা অনেক সময় দেখেছো যে সোডিয়াম ক্লোরাইড, NaCl, HCl, তারপর সালফিউরিক অ্যাসিড, H2SO4, এইগুলা তোমরা নাম শুনেছো, কিন্তু এইগুলা পর্যায়িত তালিকার মধ্যে সেগুলা নেই। তো সেটা কিভাবে আসলো, সেটার মাধ্যমটা হচ্ছে কি, যুযোত্যা। তো এই যুযোত্যটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার উপর তোমাদের MCQ থেকে চলে আসে কোয়েশ্চন, 1 মার্কের কোয়েশ্চন দিয়ে থাকে। তো সেটা আজকে আমরা ভালো করে বুঝবো। সাপোজ মনে করো তোমরা নাম শুনেছো NaCl। এই যে NaCl যেটা আছে, সেটা তুমি পর্যায়িত তালিকা কোনো জায়গায় পাবে NaCl বলে কিছু আছে? কিছু নেই। পাবে কি তুমি? তুমি পাবে কি, একটা পাবে Na এবং আরেকটা পাবে Cl, একটা পাবে সোডিয়াম, আরেকটা পাবে কি, ক্লোরিন। এই দুইটা মিলে কি হলো, একটা যৌগ গঠন হলো। এই যৌগ গঠনটা কিভাবে হলো? আমরা তো এমনিই তো বলতে পারতাম যে, যেমন হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের সঙ্গে সাপোজ আমরা আরেকটা মৌল নিয়ে আসতে পারি HNA। সেটা হয় না কেন? সেটা কিন্তু ভুল, সেটা হয় না কেন? এই যে NaCl বা HCl বা তোমরা H2SO4, এইরকম কিছু সংকেত তোমরা পাবে, যেটার কিছু একটা মানে আছে। যেমন HCl হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এইগুলা কিছু তোমরা চ্যাপ্টার 1-এর মধ্যে কিছু তোমরা পাবে, সেটাকে কি বলে, যৌগ বলে। এই যৌগগুলো কিভাবে গঠিত হলো সেটা আজকে আমরা দেখব এবং ভালো করে বুঝতে পারবো যে এইভাবে যৌগ গঠনটা হয়। তো সেটার মাধ্যমটা হচ্ছে কি, ব্যালেন্সি বা যুযোত্যা। তো দেখি আমরা কিভাবে সৃষ্টি হয় সেটা। সাপোজ মনে করো আমি একটা নাম নিলাম NaCl। এই যে NaCl, এখানে মৌল কয়টা আছে? একটা আছে Na এবং আরেকটা আছে Cl। এখন আমি কি করব, এই Na এবং Cl কে সেপারেট করব। যেমন Na আছে, Na তার পারমাণবিক সংখ্যা কত? 11। এবং Cl তার পারমাণবিক সংখ্যা কত? 17। যদি তাদের ইলেকট্রনিক বিন্যাস আমি ভাঙতে যাই, 11 কে ভাঙলে কি পাবো? 2,8,1। এবং Cl কে যদি আমি ভাঙতে যাই 2,8,7। তোমরা এই দুইটা জিনিস থেকে একটা লক্ষ্য করতে পারবে যে এখানে আউটার মোস্ট শেল বা তার বাইরের যে কক্ষপথ, সেটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে? একটা। এবং ক্লোরিনের একদম লাস্টের কক্ষের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তারা কি করতে চায়, তারা সবসময় চায় তাদের অক্টেট, তারা আউটার মোস্ট যেটা কক্ষ রয়েছে বা বাইরের যে কক্ষ যেটা রয়েছে একদম ফুলফিল করতে চায়। যেমন তোমরা গতকালের ক্লাসে তোমরা পেয়েছিলে, একটা নিউক্লিয়াস আছে, তার প্রথম কক্ষে ইলেকট্রন থাকে 2টা, পরের কক্ষ থাকে 8টা, 3 নম্বর কক্ষে থাকে আরো 8টা। এইগুলা কি রুল ওয়াইজ ফলো করে, যে প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে 8টা, এরপরের কক্ষে 8টা, যেটাকে আমরা নামও দিয়েছিলাম, এটাকে দিয়েছিলাম কে প্রথম কক্ষকে, 2 নম্বর কক্ষকে L, 3 নম্বর কক্ষকে M, এবং লাস্টে আরেকটা কক্ষ ছিল N। তো সেটা তোমরা দেখো, তার প্রথম কক্ষ কি আছে? ফুল আছে, 2টা ইলেকট্রন আছে। 2 নম্বর কক্ষটাও কি আছে?
ফুল আছে 8টা 8টা, কিন্তু তার লাস্টের কক্ষে কি আছে 7টা ইলেকট্রন, কিন্তু লাগে কয়টা 8টা ইলেকট্রন। তো তার কয়টার প্রয়োজন, কয়টা কয়টা ইলেকট্রন আসলে তার 8টা কমপ্লিট হয়ে যাবে, একটা ইলেকট্রন। তো সেখানে একটা মজার ব্যাপার, তখন সোডিয়াম বলে কি তোর যখন একটা ইলেকট্রনের দরকার তাহলে তুই আমার কাছ থেকে নিয়ে নে। তখন সোডিয়াম কি করে তার এই যে একটা ইলেকট্রন সেটা ক্লোরিনকে দিয়ে দেয়, এবং এই ক্লোরিনকে যখন দিয়ে দেবে তার একদম বাইরের যে কক্ষপাত সেটাতে কি হবে 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে যাবে, যার জন্য তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন হয়। তো সেইভাবে এনে তার কাছে একটা ইলেকট্রন, সে কি করলো ক্লোরিনকে দিল, আর ক্লোরিন তারও একটা ইলেকট্রনের দরকার, সে তার সাথে চলে আসবে। তো দুটা মিলে কি বনে NaCl। সাপোজ মনে করো HCl, এখানে মৌল কয়টা আছে, একটা আছে হাইড্রোজেন, একটা আছে ক্লোরিন। হাইড্রোজেনের যদি আমরা পারমাণবিক সংখ্যা দেখতে যাই কি থাকে 1, এবং ক্লোরিনের কি থাকে 17, ঠিক আছে। তো তার যদি ইলেকট্রনিক বিন্যাস আমরা ভাঙতে যাই তাহলে কি থাকে 1, এবং ক্লোরিনের কি থাকে 2,8,7। কিন্তু দেখো একটা মজার ব্যাপার, আমরা আগেই বলেছিলাম নিউক্লিয়াস তার প্রথম কয়টা ইলেকট্রন থাকতে হবে 2টা, কিন্তু হাইড্রোজেনের কয়টা আছে একটা, কয়টা আছে একটা। তো 2টা হচ্ছে কি হচ্ছে না, যার জন্য হাইড্রোজেন কি করবে ক্লোরিনকে বলবে তোর যখন একটা ইলেকট্রনের দরকার তুই আমার কাছ থেকে নিয়ে নে। তো সেই কারণে হাইড্রোজেন তাকে কি করবে ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিবে। যখন একটা ইলেকট্রন দিয়ে দিল তখন তার এখানে কি হয়ে গেল অক্টেট কমপ্লিট হয়ে গেল। তো সেটার ডট স্ট্রাকচার কিভাবে হয়, হাইড্রোজেন তার ইলেকট্রন কয়টা আছে একটা, এবং ক্লোরিনের ইলেকট্রন কয়টা আছে আউটার মানে একদম বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন আছে 7টা, 6টা 7টা। তখন হাইড্রোজেন কি করবে ক্লোরিনের একটা ইলেকট্রন নিয়ে নেবে। তো হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন হলো 2টা, এবং ক্লোরিন কি করবে হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে নেবে। তো ক্লোরিনের কি হলো 8টা হয়ে গেল। তাদের মধ্যে যে শেয়ারিং যেটা একজনে দিচ্ছে আরেকজনে নিচ্ছে সেটা হওয়ার কারণে কি যৌগ গঠন হলো HCl। তো এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে একটা ইলেকট্রন, হাইড্রোজেন তাকে একটা দিচ্ছে এবং ক্লোরিন একটা নিচ্ছে, যার জন্য তাদেরও ভ্যালেন্সি কি হবে ভ্যালেন্সি 1, যোজকতা কি হবে 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর কি বললো, কোন মৌলের যোজকতা নির্ধারিত হয় তার পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে উপস্থিত যোজকতা ইলেকট্রনের সংখ্যা দ্বারা। আমি এই এত সময় ধরে তোমাদেরকে বলেছিলাম এই যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন, এই যে বাইরের কক্ষপথ ইলেকট্রন, এই বাইরের কক্ষপথ ইলেকট্রন দিয়ে কি হয় যোজকতা নির্ধারণ করা হয়। তারপর কি বললো, এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোর যোজকতা সাধারণত যোজকতা ইলেকট্রনের সংখ্যা অথবা আর থেকে যোজকতা ইলেকট্রনের সংখ্যা বিয়োগ করলে যে মান হয় তা দিয়ে নির্ধারিত করা হয়। আর একটু সিম্পল করে তোমাদেরকে বললো, যেমন এই যে তার এই যে ক্লোরিনের তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় 2,8,7, এবং লাস্টে কি আছে 7। এই লাস্টের সংখ্যা দ্বারা কি করা হয় যোজকতা বের করা হয়। তো তোমাদেরকে বলছি এই যে লাস্টের যে সংখ্যা থাকবে এই সংখ্যাটা যদি আমরা 8 থেকে বিয়োগ দিয়ে দেই, 8 থেকে 7 বিয়োগ দিলে आंसर কি থাকে 1, তো যোজকতা কি আসবে 1। একদম সিম্পল মেথড, কিন্তু সেটা কোথায় প্রযোজ্য হবে সেটা বুঝতে হবে তোমাদেরকে। এই যে পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা পেয়েছিলাম, এস ব্লকের যেগুলা মৌল থাকবে এবং পি ব্লকের যেগুলা মৌল থাকবে এই মৌলগুলার সঙ্গে তোমার এই যে ফর্মুলা যেটা সেটা প্রযোজ্য হবে, সেটা কাজে লাগবে। তাছাড়া অন্য কোনো জায়গায় এই যে ডি ব্লক যেটা সেটাতে কাজে লাগবে না। সাপোজ ধরলাম আমরা এই যে আগে একটা বললাম যে NaCl, এন এর ছিল কয়টা
2,8,1 আর সিএল এর কি ছিল 2,8,7। এই যে লাস্টের যে কক্ষপথের যে ইলেকট্রন, এই ইলেকট্রন থেকে যদি আমরা আর থেকে বিয়োগ দিয়ে দিই, 8 থেকে 7 গেলে কি হয় 1 হয়, তার ব্যালেন্সে কি হবে 1 আসবে। এখন এই Na বা Cl সেটা দোনোটা কি আছে এস ব্লক এবং পি ব্লকের মধ্যেই আছে, তোমরা দেখতে পারবে। এই যে Na সেটা কোন ব্লকে আছে এস ব্লকে আছে, এবং Cl কোন ব্লকে আছে পি ব্লকে আছে। এই এস ব্লক এবং পি ব্লকের মধ্যে যেগুলো মৌল রয়েছে সেইগুলার ক্ষেত্রে তুমি আর থেকে বিয়োগ করে যুযুৎটা বের করতে পারবে। বি ব্লক এফ ব্লক এই ব্লকগুলোতে তুমি সেই রুল অ্যাপ্লাই করতে পারবে না। লাস্টের পয়েন্ট কি বললো, অন্যদিকে ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলোর যুযুৎটা তাদের যুযুৎটা ইলেকট্রনের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না। তুমি সেই যে লাস্টের যে কক্ষপাত রয়েছে, কক্ষপাতে ইলেকট্রন যেগুলা রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তুমি বের করতে পারবে না। এতে সাধারণ যুযুৎটা হলো 2 এবং 3। ডি ব্লক আর এফ ব্লকের যে মৌল রয়েছে তাদের সাধারণ যুযুৎটা কি থাকে 2 থাকে, নতুবা 3 থাকে, একদম কমন। তাদের তুমি এই 8 থেকে লাস্টের যে কক্ষপাতের সংখ্যা সেটা বিয়োগ করে তুমি বের করতে পারবে না। তাদের সাধারণত যুযুৎটা কি থাকে 2 বা 3 থাকে। এই যে আমি কথাগুলো যেগুলো বললাম সেইগুলো তোমাদের উদাহরণের মাধ্যমে দিয়ে দিয়েছে, যেমন উদাহরণ সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম ইত্যাদি যুযুৎটা একটি ইলেকট্রন ত্যাগ করে। যেহেতু সোডিয়াম একটা ধাতু, লিথিয়াম একটা ধাতু, পটাশিয়াম একটা ধাতু, যতগুলো ধাতু রয়েছে সবগুলা কি করে সবগুলো ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দেয়। এবং এখানে কি আছে ম্যাগনেসিয়াম, বেরিয়াম ইত্যাদি যুযুৎটা কি 2টি ইলেকট্রন ত্যাগ করে। ম্যাগনেসিয়াম, বেরিয়াম তারা কি করে তাদের যুযুৎটা কি থাকে 2 থাকে, তারা কি করে 2টা ইলেকট্রন প্রদান করতে পারে। যেমন আমি এক্সাম্পল তোমাদেরকে বলছি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? কত থাকে 12। আর 12 কে যদি আমরা ভাঙতে যাই ভাঙলে কি পাবো 2,8,2। এবং Cl এর পারমাণবিক সংখ্যা কত 17, তাকে যদি ভাঙি 2,8,7। যার জন্য ম্যাগনেসিয়ামের দেখো আউটার মোস্ট শেলের মধ্যে ইলেকট্রন কয়টা আছে দুটো আছে। তো ম্যাগনেসিয়াম কি করবে তার একটা ইলেকট্রন ক্লোরিনকে দিবে। যদি তার এখান থেকে একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে আরেকটা ইলেকট্রন থাকবে, সেটা কাকে দেবে? সেটা কি করবে আরেকটা ক্লোরিনকে সে দিয়ে দেবে। যেমন আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তার আউটার মোস্ট শেল বা একদম বাইরের কক্ষে ইলেকট্রন কয়টা আছে দুটো আছে। তখন তার দোনো হাতটা কি খালি, দোনো হাতের মধ্যে দুটো ইলেকট্রন, ওদিকে একটা ইলেকট্রন ওদিকে একটা ইলেকট্রন। তো সেখানে সে এই হাতের মধ্যে কি করবে একটা ক্লোরিনকে নিয়ে আসবে। তার আউটার মোস্ট শেলে ইলেকট্রন কয়টা থাকে 7টা। এবং তার ওই পাশের যে হাত সেই হাতে কি করবে আরেকটা ক্লোরিনকে নিয়ে আসবে, সেখানে ইলেকট্রন থাকবে কয়টা 7টা। এই যে ক্লোরিন সেটা কি করবে ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রন সে নিবে, এবং এই ক্লোরিনটা ম্যাগনেসিয়ামের আরেকটা ইলেকট্রন সে নিবে। তো তাদের মধ্যে কি হচ্ছে ম্যাগনেসিয়াম তার একটা ইলেকট্রন ওই ক্লোরিনকে দিল এবং আরেকটা ইলেকট্রন সেই ক্লোরিনকে দিল। তো যার কারণে ম্যাগনেসিয়াম এন্ড Cl2 ক্লোরিন কয়টা এখানে ওদিকে একটা মিডিলে কে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম একটা ক্লোরিন কি 2টা, যেটাকে আমরা কি বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তো সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের 2টা ইলেকট্রন তারা কি করে ত্যাগ করে এবং তাদের যুযুৎটা কি থাকবে 2 থাকবে। বুঝতে পেরেছো? যদি কোনো টপিক তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছো না তাহলে তোমরা কি করবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গ্রুপ আছে আডম ব্যাচ গ্রুপ, এই গ্রুপটা তোমরা জয়েন করে নেবে এবং সেটাতে জয়েন করলে আমার সাথে তোমরা ডাইরেক্ট
কথাবার্তা বলতে পারবে। এবং সেটাও যদি তোমরা জয়েন না করো তাহলে আমার নাম্বার 8474020124 এই নাম্বারে যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছেড়ে দিও, আমি সেটা তোমাদেরকে আরো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আচ্ছা, আর একটু সহজ ভাষা তোমাদেরকে আমি এখানে বলছি। বর্গসমূহের যুযোত্তা ইলেকট্রন আমরা আগে পেলাম যে এস ব্লক এবং পি ব্লকের যেগুলা মৌল রয়েছে তাদেরকে আমরা কি করতে পারবো, যুযোত্তা 8 থেকে যে ইলেকট্রন থাকবে সেটা মাইনাস দিলে যুযোত্তা কি হয়, বের হয়ে আসে। এখানে আমি আরো একটু সহজ টেকনিক তোমাদেরকে বলছি। যদি তোমাদের পর্যায়বৃত্ত তালিকাটা শিখা থাকে গ্রুপ 1, গ্রুপ 2 এন্ড গ্রুপ 13, গ্রুপ 14, আমি এস এবং পি ব্লকের কথা বলছি, তাহলে তোমাদের ব্যালেন্স ইলেকট্রন বার করা আরো সহজ হবে। যেহেতু সে কি আছে, গ্রুপ 1 এর মধ্যে আছে, তার ব্যালেন্স ইলেকট্রন কি হবে, 1 ইলেকট্রন, একদম সোজা। সে কি আছে, গ্রুপ 1 এর মধ্যে আছে, যার জন্য তার যুযোত্তা বা ব্যালেন্সই কি হবে, একটা ইলেকট্রন হবে। সে কি আছে, 2 নম্বর গ্রুপে আছে, তার ব্যালেন্স ইলেকট্রন কি হবে, 2টা ইলেকট্রন। ব্যালেন্সে কি হবে, 2 থাকবে। যেমন তোমরা আগে পেয়েছিলে ম্যাগনেসিয়াম, এই যে পেয়েছিলে ম্যাগনেসিয়াম বেরিয়াম, এই ম্যাগনেসিয়াম বেরিয়াম কত নম্বর গ্রুপের মধ্যে থাকে, সেকেন্ড গ্রুপের মধ্যে থাকে, যার জন্য তার ব্যালেন্স ইলেকট্রন কি আসে, 2টা আসে, 2 আসে। তো তোমাদের এই টপিকের উপরে তোমাদেরকে আবার এমসিকিউ করতে পারবে। যেমন তোমাদেরকে বলতে পারে যে একটা মৌল তার স্তম্ভের সংখ্যা 18, তাহলে তাদের যুযোত্তা কি হবে বলে 4টা অপশন দিয়ে দিল, তাহলে তুমি কি লিখবে, দেখো এই যে আছে 18 নম্বর স্তম্ভের কথা আমি বলেছিলাম, সে কি আছে 18 নম্বর স্তম্ভের মধ্যে আছে, তখন তুমি কি বার করবে, সেটা থেকে তার যুযোত্তা বের করতে হবে। তো যুযোত্তা কি হবে, যেহেতু তার লাস্টের সংখ্যা কি 8, যার জন্য তার ব্যালেন্সই কি হবে, 8 ইলেকট্রন, যুযোত্তা কি হবে 8 ইলেকট্রন। 13 নম্বর লাস্টের সংখ্যা কি 3, ভ্যালেন্সি 3 ইলেকট্রন। লাস্টের সংখ্যা 4, ভ্যালেন্সি 4 ইলেকট্রন। লাস্টের সংখ্যা 5, তার ভ্যালেন্সি 5 ইলেকট্রন। লাস্টের সংখ্যা 6, তার ভ্যালেন্সি 6 ইলেকট্রন। লাস্টের সংখ্যা 7, তার ভ্যালেন্সি 7 ইলেকট্রন। শেষ, একদম সহজ ব্যাপার। দেখো আমি আর একটু তোমাদের সোজা করে বলছি, 18 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপের একটা আমি এলিমেন্ট তোমাদেরকে দেখিয়ে বলছি। এই যে 18 নম্বর গ্রুপ, যদি আমরা হিলিয়াম নেই, হিলিয়ামের মধ্যে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, পারমাণবিক সংখ্যা কত, 2, তার প্রথম কক্ষে ফুল হয়ে গিয়েছে, কিছু আর থাকছে না। তারপর নিয়ন কত নম্বর, 10 নম্বর, 10 নম্বর যদি হয় তাহলে কি হবে, এই যে নিয়ন 10 নম্বরে আছে, 10 নম্বর যদি হয় তার ব্যালেন্সই কি হবে, সরি ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 2,8, 8 আর 2 এ 10, তার লাস্টে যে কক্ষপথ সেটা কি কমপ্লিট, আর কিছু লাগছে না। আর্গনে তার পারমাণবিক সংখ্যা কত, 18, তাকে তুমি ভাঙো 2,8,8, 8 আর 2 এ 10 আর 8 এ কত 18, তার কি কোনো কিছু লাগছে না। তো তার জন্য তার ইলেকট্রনের যুযোত্তা কি থাকবে, 8ই থাকবে। এই যে আমি এখানে বললাম, যদি গ্রুপ 1 এর হয়, এই দুটা কি এস ব্লক, এবং এইগুলা কি পি ব্লক। এস ব্লকের যেগুলা থাকবে মানে তাদের গ্রুপ দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে, সে গ্রুপ 1 এ আছে, তার ব্যালেন্সই কত 1, গ্রুপ 2 তে আছে, তার ব্যালেন্সই কত 2,
গ্রুপ 13 আছে, পি ব্লকের কথা বলছি, গ্রুপ 13 আছে, লাস্টের সংখ্যা কি 3, তার ভ্যালেন্সি কি 3। 14, তার লাস্টের সংখ্যা কি 4, ভ্যালেন্স ইলেকট্রন কি আসবে 4। এইভাবে তোমরা একদম ইজিলি বের করতে পারবে। পরমাণুর আকার, পরমাণুর আকারটা কি? পরমাণুর আকার বলতে একটি পরমাণুর ব্যাসার্ধকে বোঝায়, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্র থেকে পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনের কক্ষ পর্যন্ত দূরত্বকেই পরমাণুর আকার বা অ্যাটমিক সাইজ বলে। কি বললো? এই যে মিডলে কি আছে, এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে তার একদম বহিস্থ কক্ষ যেটা আছে, বহিস্থ কক্ষের যে দূরত্ব, এই যে দূরত্ব যেটা, এই দূরত্বকে আমরা কি বলবো? তার পরমাণুর আকার। কি বলবো? তার পরমাণুর আকার। একটা নিউক্লিয়াস, প্রথম কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, সাপোজ ধরলাম এই 3 নম্বর কক্ষের একদম লাস্টের কক্ষ থেকে নিউক্লিয়াসের যে দূরত্ব, এই দূরত্বকে আমরা কি বলতে পারি? পরমাণুর আকার, বা ইংলিশে কি বলে? অ্যাটমিক সাইজ। তারপরে কি বললো? বর্গে উপর থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে নতুন 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 ইলেকট্রনের স্তর যুক্ত হওয়ার কারণে পরমাণুর আকার বৃদ্ধি পায়। সেটা আমরা গতদিনও প্রুফ করে দেখেছিলাম, গত লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে সাপোজ আমি ধরলাম কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। ঠিক আছে, হাইড্রোজেন কি ছিল 1, লিথিয়াম কি ছিল 3, সোডিয়াম কি ছিল 11। যদি তার ইলেকট্রনিক বিন্যাস ভাঙি আমি কি পাবো? 1। তার ইলেকট্রনিক বিন্যাস কি 2,1, তার ইলেকট্রনিক বিন্যাস 2,8,1। ঠিক আছে, তো এটাতে যদি আমি দেখি তার ইলেকট্রন কয়টা আছে? একটা। লিথিয়ামে যদি দেখি নিউক্লিয়াস, প্রথম কক্ষে 2টা, সেকেন্ড কক্ষে 1টা। যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে 8টা, এবং 3 নম্বর কক্ষে কয়টা? 1টা ইলেকট্রন। তো এই কথাটা ম্যাচ হলো কি? এই যে বললো বর্গে উপর থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে নতুন নতুন ইলেকট্রনের স্তর যুক্ত হওয়ার কারণে পরমাণুর আকার বৃদ্ধি পায়। তো প্রথম যে হাইড্রোজেন ছিল তার নিউক্লিয়াস থেকে যে কক্ষের দূরত্ব একদম অল্প দূরত্ব। লিথিয়াম প্রথম কক্ষের দূরত্ব প্লাস সেকেন্ড কক্ষের দূরত্ব, একটু তার অ্যাটমিক রেডিয়াসটা বা পরমাণুর আকারটা কি হলো? একটু বড় হলো। 3 নম্বর সোডিয়াম, প্রথম কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, 3টা কক্ষ এড হতে হচ্ছে, যার জন্য তার অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর আকারটা কি হবে? অ্যাটমিক সাইজ বা পরমাণুর আকারটা কি হবে? আরো বেশি বড় হবে। উপর থেকে যত নিচে নামবে তত কি হবে? পরমাণুর আকারটা কি হবে? বৃদ্ধি পাবে। দেখো এখানে তোমাদেরকে আরো আরো সুন্দর করে বলে দিচ্ছে, হাইড্রোজেন 1টা, লিথিয়াম 3টা, সোডিয়াম 11টা, তার 3টা কক্ষ আসলো। পটাশিয়াম তার ক্ষেত্রে কয়টা আসলো? 1টা, 2টা, 3টা, 4টা। যত নিচে দিকে নামছে তার কি হচ্ছে? পরমাণুর আকার বা অ্যাটমিক সাইজটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার জন্য আমরা লিখে দিলাম যে ডাউন দা গ্রুপ অ্যাটমিক সাইজ ইনক্রিজেস। যত নিচে দিকে আমরা নামবো তত পরমাণুর আকারটা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং যদি আমরা পর্যায়ের দিকে যাই, পর্যায় মানে কি? অনুভূমিক যে রেখা যে আমরা পেয়েছিলাম পর্যায়বৃত্ত তালিকায়, বাম দিক থেকে ডান দিকের দিকে যদি যাই আমরা, তাহলে কি হবে? পরমাণুর আকার ছোট হবে। কি হবে? পরমাণুর আকার ছোট হবে। অ্যাটমিক সাইজ ডিক্রিজেস অ্যালং দা পিরিয়ড। যদি আমরা বাম থেকে ডান দিকের দিকে যাই তাহলে কি হবে? পরমাণুর আকারটা কি হবে? ছোট হতে থাকবে। কিভাবে? দেখো লিথিয়াম, তার অ্যাটমিক নাম্বার কত? 3। প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে 1টা। এখন আমি একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটা ক্লাসে 3 জন স্টুডেন্ট এবং আরেকটা ক্লাসে 10 জন স্টুডেন্ট এবং আরেকটা ক্লাসে 50 জন স্টুডেন্ট, এবং সব ক্লাসে টিচার মাত্র একজন আছে। 3 জন ক্লাসেরও টিচার আছে একজন,
10 জন ক্লাসরুমে টিচার আছে একজন, এবং 50 জনের ক্লাসরুমে টিচার আছে কয়জন? একজন টিচার আছে। তো অ্যাট্রাকশনটা কোন ক্লাসে সব থেকে বেশি থাকবে? স্টুডেন্ট এবং টিচারের অ্যাট্রাকশনটা কোন ক্লাসের মধ্যে সব থেকে বেশি থাকবে? তোমরা বলো। 3 জনের ক্লাসে, না 10 জনের ক্লাসে, না 50 জনের ক্লাসে? 1 to 1 যে ইন্টারাকশন যেটা থাকে স্যার এবং স্টুডেন্টের মধ্যে, কোন ক্লাস সব থেকে বেশি থাকবে? নিশ্চয় যে যে ক্লাসে বাচ্চারা সব থেকে কম থাকবে সেই ক্লাসে কি হবে? অ্যাট্রাকশনটা বেশি থাকবে। একটা স্টুডেন্টে ভুল লিখছে না শুদ্ধ লিখছে সেটা স্যার ভালো করে দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে এখানে তোমার এই যে নিউক্লিয়াস, ওইটাকে তুমি মনে করো একজন স্যার, এবং তার প্রথম কক্ষে ইলেকট্রন আছে কয়টা? 2টা। 2 নম্বর কক্ষে আছে ইলেকট্রন 1টা। তো স্যার 3জনকে ভালোভাবে দেখতে পারবে। যদি আমি বেরিলিয়ামের মধ্যে যাই, তখন স্টুডেন্ট কি হলো? আরো একজন এড হয়ে গেল, তখন ইন্টারাকশনটা কি হবে? একটু কম হবে। টাইমের ক্ষেত্রে ইন্টারাকশনটা কি হবে? একটু কম হবে। যদি আমি বোরনের ক্ষেত্রে যাই, ইন্টারাকশনটা কি হবে? আরো একটু কম হবে। কার্বনের ক্ষেত্রে যাই, আরো একটু কম। নাইট্রোজেনের ক্ষেত্রে যাই, আরো একটু কম। এইভাবে কম হতে হতে একদম লাস্টের যে 18 নম্বর এলিমেন্ট, সেটাতে একদম কম থাকে, যার জন্য এখানে বলা হয়েছে অ্যাটমিক সাইজ ডিক্রিজেস অ্যালং দ্য পিরিয়ড। আমি তোমাদেরকে অ্যাটেনশন দিয়ে বুঝাচ্ছি। অ্যাটেনশনের জায়গায় তুমি ওই সাইজটাকে ধরতে পারো। যত কম ইলেকট্রন থাকবে তত কি হবে? অ্যাটমিক সাইজটা বড় হবে, এবং যত বেশি ইলেকট্রন থাকবে তত অ্যাটমিক সাইজটা কি হবে? ছোট হবে। বুঝতে পেরেছো? এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস, যখন আমরা পর্যায়ের দিকে যাব তখন কি হবে? অ্যাটমিক রেডিয়াসটা কি হবে? ছোট হবে। এবং যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি তাহলে অ্যাটমিক রেডিয়াস কি হবে? ইনক্রিজ হবে। তোমরা নিজেই দেখতে পারবে যে প্রথমটা ছোট ছিল, পরেরটা একটু বড়, এরপরটা একটু বড়, এরপরটা একটু বড়, এরকম বড় হয়ে হয়ে একদম লাস্টেরটা অনেক বড় হয়েছে। এবং পর্যায়ের দিকে তুমি যাও, প্রথমটা বড় ছিল, তারপরেটা একটু ছোট, তারপরটা আরেকটু ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, বলে লাস্টেরটা একদম ছোট। ঠিক আছে? তো এইভাবে হয় জিনিসটা। তারপর 3 নম্বর কি? দাতব ধর্ম। দাতব ধর্ম কি? একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে দাতব ধর্ম কমে যায়, এবং একটি গোষ্ঠীতে উপর থেকে নিচে গেলে দাতব ধর্ম বৃদ্ধি পায়। দাতব ধর্ম অ্যাকচুয়ালি কি? দাতব ধর্ম মানে ধাতুর গুণ। ধাতু কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট ধাতু বেশি আছে। যত বেশি ধাতু থাকবে, ধাতু তাকে আমরা কি বলবো? দাতব ধর্ম তার মধ্যে কি আছে? বেশি আছে। এবং যত ধাতুর অংশ কম থাকবে তখন তাকে আমরা বলবো কি? দাতব ধর্ম কি আছে? কম আছে। তো এখানে কি বললো? একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে দাতব ধর্ম কমে যায়। যদি আমরা পর্যায়ের দিকে বাম থেকে ডাইনের দিকে যাই তাহলে কি হয়? দাতব ধর্মটা কমে আসে। কিভাবে? তোমরা দেখতে পারবে পিরিয়ডিক টেবিলটা কোথায়? এই যে লিথিয়াম একটা ধাতু, বেরিলিয়াম আর একটা ধাতু, তারপর বোরন, কার্বন। লিথিয়াম কি? ধাতু আমরা জানি। বেরিলিয়ামও কি? ধাতু। কিন্তু যখন বোরন আসবো বা কার্বন আসবো, সেগুলা কি ধাতু? না, সেগুলাকে কি বলা হয়? অধাতু বলা হয়। যার জন্য তুমি যখন পর্যায়ের দিকে যাবে, প্রথমটা একদম স্ট্রং ধাতু থাকবে, তারপরেরটা আরেকটু কম স্ট্রং থাকবে। এবং বোরন, কার্বন এগুলা তো ধাতু নেই, তাদের মধ্যে দাতবীয় ধর্মই নেই। যদি থাকতে পারে তাহলে একদম কম থাকবে। দাতব মানে তাদেরকে আমরা ধাতু বলতেই পারি না, তাদেরকে আমরা কি বলি? অধাতু বলে থাকি। এবং তুমি আরেকটা জিনিস দেখো, লিথিয়ামের নিচেরটা কি আছে? সোডিয়াম। লিথিয়াম থেকে সোডিয়ামের পাওয়ার কিন্তু অনেক বেশি। তোমরা জানো সোডিয়ামকে যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে কি হয়? ব্লাস্ট হয়ে যায়, বিস্ফোরণ ঘটে। তো লিথিয়াম থেকে সোডিয়ামের ক্ষমতাটা আরো বেশি, তার মধ্যে দাতব গুণ কিটা আছে? বেশি আছে। যদি সোডিয়াম থেকে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখি, পটাশিয়ামের দাতব ধর্ম কি? আরো বেশি। পটাশিয়াম থেকে রুবিডিয়ামের দাতব ধর্ম আরো বেশি। রুবিডিয়াম থেকে সিজিয়ামের দাতব ধর্ম আরো বেশি। সিজিয়াম থেকে ফ্রেন্সিয়ামের দাতব ধর্ম সব থেকে বেশি। যখন আমরা উপর থেকে নিচে আসব তখন কি হয়? দাতব ধর্ম বাড়ে। এবং যখন আমরা পর্যায়ের দিকে যাব তখন মানে
বাম থেকে ডান দিকের দিকে যাব, তখন কি হয়, দাতব ধর্ম কমে আসে। তোমাদের কারণ বলছে, কারণ গোষ্ঠীতে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে বহিঃস্তরে ইলেকট্রনের সহজে ত্যাগ করতে পারে, তাই দাতব ধর্ম বৃদ্ধি পায়। অ্যাকচুয়াল পয়েন্টটা কি, যখন আমরা গ্রুপে, গোষ্ঠীতে বা স্তম্ভতে উপর থেকে নিচে আসবো, তখন তার কি হবে, অ্যাটমিক যে সাইজ বা পরমাণুর আকারটা কি হবে, বৃদ্ধি পাবে, এবং যত বৃদ্ধি পাবে তখন তার লাস্টের যে কক্ষের মধ্যে যে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটা কি হবে, আরেকজনকে দেওয়ার ক্ষমতা থাকবে তার ভিতরে। যখন আরেকজনকে এই ইলেকট্রন দেওয়ার ক্ষমতা তার ভিতরে থাকবে, তখন তার মধ্যে কি আসবে, দাতবীয় ধর্মটা বেশি আসবে। এই কথাটা বলছে। গোষ্ঠীতে নিচের দিকে গেলে পরমাণুর আকার কি হয়, বৃদ্ধি পায়, ফলে বহিঃস্তরের ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। বাইরের যে কক্ষ রয়েছে, সেই কক্ষতে যেগুলা ইলেকট্রন রয়েছে, সেগুলা কি হবে, খুব তাড়াতাড়ি ত্যাগ করতে পারবে। আর যখন তারা ত্যাগ করতে পারবে, ত্যাগ করা মানে কি, আরেকজনকে ইলেকট্রন দেওয়া, যদি সে আরেকজনকে ইলেকট্রন দিতে পারে, তাহলে তার মধ্যে কি হবে, দাতবীয় ধর্মটা কি হবে, বেশি হবে। উদাহরণ, বেরিলিয়াম থেকে বড় কি, বড় কে ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়াম থেকে বড় কে ক্যালসিয়াম। এখানে বেরিলিয়াম যেটা আছে, সেটার দাতবীয় ধর্ম কি, একদম কম। তার থেকে একটু বেশি দাতবীয় ধর্ম কার, ম্যাগনেসিয়ামের, এবং ম্যাগনেসিয়াম থেকে আরো বেশি দাতবীয় ধর্ম কার, ক্যালসিয়ামের। কারণ ক্যালসিয়াম যে রয়েছে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতে পারবে? ক্যালসিয়াম যে রয়েছে, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্যালসিয়াম Ca20, এবং 20 কে যদি আমরা ইলেকট্রনিক বিন্যাসে ভাঙি 2,8,8,2। এবং ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12, এবং তাকে যদি ভাঙি 2,8,2, 2,8,2। আর এখানে ক্যালসিয়াম 2,8,8,2। দোনোটার কি আছে, লাস্টে ইলেকট্রনিক সংখ্যা কি আছে, 2 আছে, সেটাতেই 2 আছে। কিন্তু মজার ব্যাপারটা দেখো, এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, সে আছে টোটাল 3টা, এবং সে আছে টোটাল কয়টা, 4টা। যদি সে 3টা থাকে, সে কত নম্বর পর্যায়ের মধ্যে পড়বে, 3 নম্বর পর্যায়ে। এবং তার মধ্যে আছে কয়টা, 4টা সংখ্যা, সে পড়বে কত নম্বর পর্যায়ের মধ্যে, 4 নম্বর পর্যায়ের মধ্যে। মানে 3-এর পরে 4। ম্যাগনেসিয়াম উপরে থাকবে, ক্যালসিয়াম নিচে থাকবে। তো দাতবের ধর্ম কার বেশি হবে, ম্যাগনেসিয়ামের বেশি হবে না ক্যালসিয়ামের বেশি হবে? আমরা জানি কি, যখন উপর থেকে নিচে নেমে আসে, তখন কি হয়, দাতবের ধর্ম বাড়ে। ম্যাগনেসিয়াম যেহেতু উপরে থাকছে, ম্যাগনেসিয়ামের আমি তোমাদের টেবিলে দেখাচ্ছি, এই দেখো ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ের মধ্যে আছে, এবং এখানে আছে কি, ক্যালসিয়াম, সে আছে 4 নম্বর পর্যায়ের মধ্যে। কিন্তু গ্রুপের দিকে দেখো, 2 নম্বর গ্রুপে ম্যাগনেসিয়ামের ঠিক নিচে কে, ক্যালসিয়াম। ম্যাগনেসিয়ামের ঠিক নিচে কে, ক্যালসিয়াম, যার জন্য দাতবের ধর্ম কার বেশি হবে, ম্যাগনেসিয়ামের বেশি হবে না ক্যালসিয়ামের বেশি হবে? অবভিয়াসলি ক্যালসিয়ামের বেশি হবে, কারণ সে কি আছে, স্তম্ভে একদম নিচের দিকে আছে। ম্যাগনেসিয়ামের নিচে কি আছে, ক্যালসিয়াম আছে, যার জন্য ক্যালসিয়াম কি, তার দাতবীয় ধর্ম কি হবে, দাতবীয় ধর্ম বেশি হবে, এবং তার কি হবে, কম হবে। বুঝতে পেরেছো? তো যার জন্য এখানে বলা হয়েছে, এই যে এখানে বলা হয়েছে দাতব ধর্ম বেরিলিয়াম থেকে একটু বেশি কার, ম্যাগনেসিয়ামের, এবং ম্যাগনেসিয়াম থেকে বেশি কার, ক্যালসিয়ামের। ঠিক আছে? অদাতব ধর্ম, নন মেটালিক প্রপার্টিস। একটি গোষ্ঠীতে উপর থেকে নিচে গেলে অদাতব ধর্ম কমে যায়, এবং একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে অদাতব ধর্ম বৃদ্ধি পায়। একদম তার উল্টা, আগেরটার একদম উল্টা। দেখো কি বলেছে আমাদেরকে, যদি আমরা উপর থেকে মানে গোষ্ঠীতে উপর থেকে নিচের দিকে নামি, তাহলে কি হবে, অদাতবীয় ধর্ম কি হবে, কমবে। এবং বাম থেকে যদি আমরা ডানের দিকে যাই, তাহলে অদাতবীয় ধর্ম কি হবে, বাড়বে। সেটাই একদম কমন ব্যাপার। আমাদের এই যে এস ব্লক যেটা ছিল, সেটা কি ছিল, দাতবীয় ধর্ম ছিল, এবং পি ব্লক যেটা ছিল, সেটা কি, অদাতবীয় ধর্ম। তো
যখন আমরা বাম থেকে ডানের দিকে যাব তখন আমরা দাতবীয় গুণগুলা কি করব, হারাবো, এবং অদাতবীয় গুণগুলা কি করব, আনতে থাকবো আমাদের মধ্যে। তো যার জন্য বাম থেকে ডানের দিকে গেলে অদাতবীয় ধর্ম কি হয়, বেড়ে যায়। এবং উপর থেকে যদি নিচে নামি, আমরা নিচে নামি, তাহলে অদাতবীয় ধর্ম কি হবে, কমতে থাকবে। সেখানে অদাতবীয় ধর্ম কি থাকে, থাকে না। সেগুলো উপর থেকে নিচের দিকে নামলে দাতবীয় গুণ কি হয়, বাড়তে থাকে। যার জন্য উপর থেকে যখন আমরা নিচের দিকে নামবো তখন অদাতবীয় ধর্ম কি হবে, কমতে থাকবে। এবং বাম থেকে ডানের দিকে গেলে কি হবে, অদাতবীয় ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। অদাতবীয় ধর্ম মানে কি, যার মধ্যে দাতবীয় গুণ নেই, তারা মেটেল নয়, তারা কি নন মেটেল, অধাতু। এইগুলা এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলা তোমরা কোনোদিন শুনেছো কি এগুলাকে ধাতু বলা হয়? সেগুলা তো ধাতু না, সেগুলা কি অধাতু বা কোনো কোনো গ্যাস রয়েছে। তাদের মধ্যে দাতব্য কোনো গুণ থাকবে, থাকবে না। তো যার জন্য বলা হয়েছে বাম থেকে ডানের দিকে গেলে অধাতব ধর্ম কি হয়, বৃদ্ধি পায়। এবং স্তম্ভ বা গোষ্ঠীতে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, অধাতব ধর্ম কমতে থাকে। বুঝা গেছে? এক্সাম্পল, ফ্লোরিন, সব থেকে বেশি অধাতব ধর্ম ফ্লোরিনের মধ্যে, তারপর কি আসে অক্সিজেন, তারপর নাইট্রোজেন। আবার আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে রয়েছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। কার সব থেকে বেশি অধাতব ধর্ম থাকবে? একদম ডান দিকে কে রয়েছে, একদম ডান দিকে কে রয়েছে, ফ্লোরিন। তো ফ্লোরিনের অধাতব ধর্ম কি হবে, সব থেকে বেশি হবে। তারপর একটু কম হবে কার, অক্সিজেনের। তারপর আর একটু কম হবে কার, নাইট্রোজেনের। এটাই তো বাস্তব। বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, অধাতব ধর্ম বাড়ে। সব থেকে বামে কে রয়েছে, ডানে কে রয়েছে, ফ্লোরিন। ফ্লোরিনের আগেরটাকে অক্সিজেন, আর অক্সিজেনের আগেরটাকে নাইট্রোজেন। সব থেকে বেশি অধাতব ধর্ম কার, ফ্লোরিনের। তার থেকে একটু কম অক্সিজেনের, তার থেকে একটু কম কি, নাইট্রোজেনের। আচ্ছা, এখন কি বলেছে, ধাতুকল্প। ধাতুকল্প কাকে বলে? যেসব মৌল ধাতু ও অধাতু উভয় ধর্ম প্রদর্শন করে তাদেরকে ধাতুকল্প বলা হয়। যে ধাতুগুলার বা যে মৌলগুলার মধ্যে ধাতুরও গুণ আছে এবং সাথে অধাতুরও গুণ আছে তাকে আমরা কি বলি, ধাতুকল্প বলি। মানে কোনো সময় তার মধ্যে কি হবে, দাতবীয় গুণও দেখাবে, আবার কোনো কোনো সময় অদাতবীয় গুণও দেখাবে। মানে তাকে অর্ধেক ধাতু বলতে পারো এবং অর্ধেক অধাতু বলতে পারো। সেই মৌলগুলোকে কি বলা হয়, ধাতুকল্প বলা হয়, বা ইংলিশে মেটালয়েডস বলা হয়। ধাতুকল্পকে সীমারেখা মৌল নামেও পরিচিত। আর এই যে ধাতুকল্প যেগুলা রয়েছে তাদেরকে পর্যায়বৃত্ত তালিকার সীমারেখাও বলা যেতে পারে। কেন আমি বলছি দেখো, এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এই যে সবুজ কালার যেগুলা রয়েছে, এই যে সবুজ কালার যেগুলা রয়েছে এইগুলা হচ্ছে কি, ধাতু কল্প। তাদেরকে মেটালয়েড বলে। এবং সেইগুলা কি করছে, পর্যায়বৃত্ত তালিকাকে সেপারেট করেছে। এই দিকে রয়েছে একগুলা মৌল এবং এই দিকে রয়েছে আরেকগুলা মৌল, মধ্যে কে রয়েছে, ধাতু কল্প। যার জন্য তাদেরকে সীমারেখাও বলা যেতে পারে। যেমন তোমাদেরকে নামও বলে দিয়েছে, সীমারেখা মৌল, বর্ডার লাইন এলিমেন্টস। এমসিকিউর মধ্যে দিয়ে দিতে পারে বর্ডার লাইন এলিমেন্টস কে কে রয়েছে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আর কি পোলোনিয়াম। এই যে 7টা মৌল, এই 7টা মৌলকে কি বলা হয়, সীমারেখা মৌল বলা হয় তাদেরকে। তোমাদের এইগুলা এমসিকিউর মধ্যে আসতে পারে, ইম্পর্টেন্ট আছে এগুলা। এখান থেকে বলতে পারে নিচের কোনটি সীমারেখা মৌল, এইভাবে দিতে পারে নিচের কোনটি সীমারেখা মৌল, যে কোনো একটা সেখান থেকে নাম দিয়ে দিতে পারে। তো তোমাদের যদি জানা থাকে তাহলে একদম ইজিলি 1 মার্ক ক্যারি করতে পারবে। আচ্ছা, এখন কি পেলাম আমরা,
5 নম্বর তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। এইটা আসলে কি, ডেফিনিশন কি দিচ্ছে, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে তার পরমাণুর সেই আপেক্ষিক প্রবণতা বা ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে সে সমযোজী বন্ধনে থাকা ভাগাভাগি করা ইলেকট্রন জোড়ার নিজের দিকে আকর্ষণ করে। একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, কারণ পর্যায়ে বাম থেকে ডানে গেলে কার্যকর নিউক্লিয় আধান বৃদ্ধি পায়, ফলে নিউক্লিয়াস বহিঃস্তরের ইলেকট্রনকে আরো বেশি আকর্ষণ করে, তাই তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে তুমি এখন দেখো পিরিয়ডিক টেবিলের মধ্যে এখানে আছে কি লিথিয়াম, তার পারমাণবিক সংখ্যা কত 3। 3 যদি হয় তাহলে তাকে যদি ইলেকট্রনিক বিন্যাসে আমি ভাঙি 2,1, ঠিক আছে। এবং এখানে আমি ধরলাম ফ্লোরিন, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কি 9, যদি তাকে আমি ভাঙি 2,7, ঠিক আছে। তো এই যে লিথিয়াম যে সে অ্যাকচুয়ালি কি ধাতু, সে ধাতু হওয়ার জন্য তার যে আউটার মোস্ট শেল বা বাইরের যে কক্ষে যে ইলেকট্রন রয়েছে একটা ইলেকট্রন, সে কি করবে অন্য কাউকে দিয়ে দিবে। যখন সে দিয়ে দিবে, কাকে দিবে, এই যে তড়িৎ ঋণাত্মকতা যে রয়েছে, যেমন ফ্লোরিন তার আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন রয়েছে 7টা, তার কয়টা দরকার আরো একটার দরকার, সে কি করবে ওই লিথিয়ামের কাছ থেকে ফ্লোরিনে একটা নিয়ে আসবে। এখানে লুবি কে হলো, লিথিয়াম হলো না ফ্লোরিন হলো, ফ্লোরিন। তো ফ্লোরিনকে আমরা কি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এক কথায় যে এখানে লুবি থাকবে তাকে আমরা কি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এবং সবসময় তোমরা মনে রাখবে যখন ডান দিক থেকে বাম দিকে যাবে তখন কি হয়, তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, বুঝতে পেরেছো ভালো করে? আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো তড়িৎ ঋণাত্মকতার মান নিয়ন্ত্রণকারী বা প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি বলেছে, পরমাণুর ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। সম্পর্ক ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা ইকুয়াল টু 1 বাই পরমাণুর ব্যাসার্ধ। তোমরা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যখন বাম দিক থেকে ডান দিকে আসবো তখন কি হয়, পরমাণুর ব্যাসার্ধ কি হয়, কমতে থাকে, পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে, এবং উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, পরমাণুর ব্যাসার্ধ বাড়তে থাকে। তো যার কারণে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে আসব তখন তার তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বৃদ্ধি পায়। তো ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু কিটা 1 বাই পরমাণুর ব্যাসার্ধ। এইটা তোমরা মনে রাখবে, এইটাও এমসিকিউ এর মধ্যে আসতে পারে। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা ইকুয়াল টু তার সম্পর্ক কি 1 বাই পরমাণুর ব্যাসার্ধ। অক্সাইডের প্রকৃতি, একটি পর্যায়ে বাম থেকে ডানে অগ্রসর হলে অধাতব ধর্ম বৃদ্ধির কারণে অক্সাইডের ক্ষারকীয় প্রকৃতি হ্রাস পায় আর অম্লীয় প্রকৃতি বৃদ্ধি পায়। এই কথা অর্থ কি, যখন তোমরা একটা পর্যায়িত তালিকার বাম দিক থেকে ডান দিকে যাবে তখন কি হবে, তার অধাতবীয় গুণটা কি হবে, বাড়তে থাকবে, তার মধ্যে কোনো দাতবীয় গুণ থাকবে না, কারণ তুমি অধাতুর দিকে অগ্রসর হচ্ছ, তো তার মধ্যে দাতবীয় গুণ কিছু থাকবে না, অধাতবীয় গুণ তার কি হবে, বাড়তে থাকবে। আর যখন অধাতবের ধর্মটা তার বাড়তে থাকবে তখন অক্সাইডের মধ্যে যে ক্ষারকীয় প্রকৃতি যেটা থাকবে সেটা কি হবে, সেটা কি হবে, হ্রাস পাবে। তার যে অক্সাইডের মধ্যে যে ক্ষারকীয় প্রকৃতি মানে ক্ষারের যে অংশ যেটা রয়েছে সেটা কি হবে, কমতে থাকবে, এবং অম্লীয় প্রকৃতি কি হবে, বৃদ্ধি পাবে। অম্লীয় মানে কি, অ্যাসিডের প্রকৃতিটা কি হবে, বৃদ্ধি পাবে। তো যেমন তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড, তারপর সালফার ডাই অক্সাইড, ডাইক্লোরিন হেপ্টা অক্সাইড, এই যেগুলো আছে এইগুলা কি বলেছে, এইগুলা কি ডান থেকে বাম থেকে ডান পাশে যখন আমরা অগ্রসর হচ্ছি তখন কি হচ্ছে, প্রথমে বাম দিকের এগুলা কি স্ট্রংলি বেসিক মানে কি একদম তীব্র কারকীয়, বামের দিকে যেগুলো থাকছে সেগুলো কি তীব্র কারকীয়। তারপর এম্পোতেরিক মানে কি, যার মধ্যে উভয় ধর্ম আছে, কারকীয় ধর্ম আছে এবং অম্লীয় ধর্ম দুটোটা আছে, তাকে কি বলে, এম্পোতেরিক। প্রথমে কি কি পেলাম, তীব্র কারকীয়, তারপর উভয়ধর্মী অক্সাইড, তারপর অ্যাসিডিক স্ট্রংলি মানে কি তীব্র অ্যাসিডিক, তারপর একদম বেশি তীব্র অ্যাসিডিক। তো যার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাসিড রেইনটা কি, অ্যাসিড রেইনটা হচ্ছে এক ধরনের অক্সাইড যেটার মধ্যে তীব্র অক্সাইড থাকে এবং তীব্র অক্সাইডের মধ্যে ক্ষারকীয় প্রকৃতির নয়,
অম্লীয় প্রকৃতি থাকে। যেমন তোমরা এখানে পেয়েছো সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড অ্যাসিড রেইনের মধ্যে অনেক বেশি মাত্রায় পাওয়া যায় এবং সে কি এক ধরনের অ্যাসিডিক অ্যাসিডিক ঠিক না? তো সেটা হচ্ছে কি এক ধরনের সালফার ডাইঅক্সাইড জাতীয় অ্যাসিডিক। তো সেই কারণে তোমাদেরকে বলেছে যে বাম থেকে যখন ডানের দিকে তুমি অগ্রসর হবে তখন কি হবে, অধাতবীয় ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। অধাতবীয় ধর্ম যখন বৃদ্ধি পাবে তখন তাদের মধ্যে কি হবে, অক্সাইডের ক্ষারকীয় প্রকৃতি কি হবে, হ্রাস হবে এবং অ্যাসিডিক প্রকৃতি কি হবে, বৃদ্ধি পাবে। বুঝা গেছে? ডান থেকে আমি কি হলাম, বামের দিকে গেলাম, ডানের মধ্যে কি কি পেলাম, স্ট্রংলি বেসিক মানে তীব্র ক্ষারকীয়। তারপর কি পেলাম, উভয়ধর্মী অক্সাইড মানে তার মধ্যে কি থাকবে, অম্লীয় ভাব থাকবে এবং ক্ষারকীয় ভাব দুটোটা থাকবে। তারপর কি পেলাম, অ্যাসিডিক স্ট্রংলি মানে তীব্র অম্লীয় প্রকৃতির যেটা রয়েছে এবং এর থেকে বেশি তীব্র যেটা রয়েছে। তো মনে রাখবে বাম থেকে যখন ডানের দিকে তুমি যাবে তখন কি হয়, অম্লীয় প্রকৃতি বৃদ্ধি পায়। তারপর কি বলেছে, আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থা থাকায় একটি বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে, বা ইংলিশে কি বলে, আয়নাইজেশন এনার্জি। মানে একটা গ্যাসীয় অবস্থায় থাকা একটা গ্যাসীয় অবস্থায় থাকা একটা পরমাণু, তার থেকে যখন তুমি কি করবে, একটা ইলেকট্রনকে সরিয়ে নিয়ে আসবে, এই যে ইলেকট্রনকে সরিয়ে নিয়ে আসে যে পরিমাণ তোমার শক্তির প্রয়োজন হবে, ওই শক্তির প্রয়োজনকে আমরা কি বলি, আয়নীকরণ শক্তি। বুঝা গেছে? মানে কি বলেছি আমি, গ্যাসীয় অবস্থার একটা পরমাণু থেকে তুমি একটা কি করেছো, একটা ইলেকট্রনকে অপসারণ করেছো, ইলেকট্রনকে সরিয়ে এনেছো। এই সরিয়ে আনার সময় যে পরিমাণ তোমার শক্তির প্রয়োজন হয়েছে সেই শক্তিকে আমরা কি বলি, আয়নীকরণ শক্তি বলি। একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। সেম যখন তুমি বাম থেকে ডানের দিকে অগ্রসর হবে তখন কি হবে, আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। একটি গোষ্ঠীতে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, হ্রাস হয়। যখন উপর থেকে তুমি নিচে আসবে তখন কি হবে, আয়নীকরণ শক্তি কি হবে, হ্রাস হবে। এই ছোট ছোট টপিক গুলো তোমরা মনে রাখবে এবং নোট ডাউন করে রাখবে। এইগুলোই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে যে আয়নীকরণ শক্তি কি, বা আয়নীকরণ শক্তি কিভাবে হয়, বাম থেকে ডানে গেলে কি বৃদ্ধি পায় না হ্রাস পায়, এমসিকিউর মধ্যে ওইগুলো কোয়েশ্চেন করতে পারে। তো এগুলো একটু ভালো করে তোমরা দেখবে। তারপর কি, কর্ণীয় সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ। দ্বিতীয় পর্যায়ে কিছু গোষ্ঠীর মৌল তৃতীয় পর্যায়ে মৌলগুলোর সঙ্গে ধর্মের দিক থেকে অনেক সাদৃশ্য প্রদর্শন করে। এ ধরনের মৌলগুলোকে ধর্মের ক্ষেত্রে কর্ণীয় ভাব সম্পর্কিত বলা হয়। কি বলা হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে কিছু গোষ্ঠীর মৌল, দ্বিতীয় পর্যায়ে কিছু গোষ্ঠীর মৌল তৃতীয় পর্যায়ের মৌলগুলোর সঙ্গে ধর্মের দিক থেকে অনেক সাদৃশ্য প্রদর্শন করে। দেখো এখানে দেখতে পারো লিথিয়াম আর ম্যাগনেসিয়াম। লিথিয়ামটা কি হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে একটা মৌল এবং দ্বিতীয় পর্যায়ে একটি মৌল লিথিয়াম এবং তৃতীয় পর্যায়ে একটি মৌল কি, ম্যাগনেসিয়াম। এই লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে একটা সাদৃশ্যপূর্ণ কি আছে, সম্পর্ক রয়েছে, মানে তাদের প্রপার্টিস একদম সেম থাকতে পারে। বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম, তাদের মধ্যে কি আছে, সাদৃশ্যপূর্ণ আছে। বোরন এবং সিলিকন, তাদের মধ্যে তাদের প্রপার্টিস কি থাকে, একদম সিমিলার থাকে, যার জন্য তাদেরকে কি বলা হয়, কর্ণীয় সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। এটা জাস্ট মানে মনে রাখলেই হবে, আর কিছু নয়। মানে দ্বিতীয় পর্যায়ে একটা গোষ্ঠী, দ্বিতীয় পর্যায়ে একটা স্তম্ভের যে মৌল, তৃতীয় পর্যায়ে একটা মৌলের সঙ্গে কি থাকবে, সাদৃশ্য। সাদৃশ্য মানে কি, তাদের প্রপার্টিস গুলো কি থাকবে, সেম থাকবে। যদি সেম থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো, ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণীয় সম্পর্ক বলা যেতে পারে তাদেরকে। হাইড্রোজেন এবং কার ধাতু এর বহিস্থ ইলেকট্রন বিন্যাস একই ধরনের, কারণ উভয়ের যোজ্যতা স্তর একটি করে ইলেকট্রন থাকে, তাই হাইড্রোজেনের কিছু ধর্ম কার ধাতুগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই জন্য একে 1 নম্বর গোষ্ঠীতে রাখা যেতে পারে। কি বলা হয়েছে, ওই যে আমরা প্রথমে বলেছিলাম
হাইড্রোজেনের আরেকটা জায়গা আছে সেখানেও রাখা যেতে পারে, কিন্তু হাইড্রোজেনকে প্রথম গোষ্ঠীতে কেন রাখা হয়েছে? হাইড্রোজেন অ্যাকচুয়ালি সে ধাতু না, সে কি অধাতু, কিন্তু তাকে ধাতুর গ্রুপের দিকে রাখা হয়েছে। কারণটা কি? হাইড্রোজেন এবং কার ধাতু, এর বহিস্থ ইলেকট্রনের বিন্যাস একই ধরনের। হাইড্রোজেন তার পারমাণবিক সংখ্যা কি 1 এবং ইলেকট্রনিক বিন্যাস কি 1। তার একদম বহিস্থ কক্ষের মধ্যে ইলেকট্রন কয়টি থাকে? একটি থাকে। তার জন্য তাকে কি করা হয়েছে, তোমার এই কার ধাতু অ্যালকালি মেটাল যেগুলো আছে কার ধাতুর সাথে তাদেরকে রাখা হয়েছে একদম গ্রুপ 1 এর মধ্যে। কারণটা কি? তার ইলেকট্রনিক বিন্যাস যে রয়েছে সেটা কি রয়েছে, ও যে এস ব্লকের সাথে তার সাদৃশ্যপূর্ণ, যার জন্য তাকে গ্রুপ 1 এর মধ্যে রাখা হয়েছে। তারপর কি বলেছে? হাইড্রোজেন এবং হ্যালোজেনের বহিস্থ ইলেকট্রন বিন্যাসও একই ধরনের, তাই হাইড্রোজেনের কিছু ধর্ম হ্যালোজেন গুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, এর জন্য একে 17 নম্বর গোষ্ঠীতেও হ্যালোজেনের সঙ্গে রাখা যেতে পারে। হাইড্রোজেনের যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পেয়েছিলাম কি 1, এবং হ্যালোজেন 17 নম্বর গ্রুপ, এই 17 নম্বর গ্রুপের সাথে হাইড্রোজেনের প্রপার্টিস কি হয়? মিল খায় একদম সাদৃশ্যপূর্ণ দ্বারা, যার জন্য হাইড্রোজেনকে যদি তুমি হ্যালোজেন বা 17 নম্বর গ্রুপ বা 17 নম্বর স্তম্ভের মধ্যে তুমি রাখো তাহলে কোনো ভুল নয়, সেটাই কারেক্ট। কারণ হাইড্রোজেন এবং হ্যালোজেনের কিছু মৌল তারা কি সাদৃশ্যপূর্ণ, একদম সেম প্রপার্টিস, তাই হাইড্রোজেনকে গোষ্ঠী 1 স্তম্ভ 1 এ রাখো বা 17 রাখো, কোনো প্রবলেম হবে না। তাই আমি আগে বলেছিলাম যে হাইড্রোজেনের অন্য একটা স্থান রয়েছে, এই স্থানটা কি? গ্রুপ 17। তো এইটাতেও তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, হাইড্রোজেনকে আর কোন জায়গায় রাখা যেতে পারে, গ্রুপ 1 ছাড়া কোন জায়গার মধ্যে রাখা যেতে পারে? গ্রুপ 17 এর মধ্যে আমরাও রাখতে পারবো, তাতেও কোনো ভুল নয়। আচ্ছা, তো এইগুলা শেষ হলো তোমাদের বেসিক, একদম বেসিক থেকে বেসিক জিনিসগুলো তোমাদেরকে আমি এত সময় বুঝিয়েছিলাম। এখন আসি আমরা মেইন যে পিরিয়ডিক টেবিল যেটা বনেছিল, সেই বনার পিছনে 3 জনের হাত রয়েছে। এই 3 জনের হাত, 3 জন না সরি 4 জন ছিলেন, এখানে 3 জন দিয়েছে, তারপর আছে কি দেখি না আছে, তারপর পাবো আমরা, কিন্তু এই 3 জনই ছিলেন মেইন। তারপর আস্তে আস্তে লাস্ট হেনরি মোজেলে একজন সায়েন্টিস্ট, যিনি কি করলেন, ওই যে আমরা পিরিয়ডিক টেবিল যেটা সেটা একদম সুন্দরভাবে সাজিয়েছিলেন। এই 3 জন থেকে প্রথম 3 জন যারা কাজ শুরু করেছিলেন, এই 3 জন থেকে ডবেনিয়ার টায়ার্স, নিউল্যান্ডস ল অফ অক্টেট, মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল, মানে মেন্ডেলিভ, নিউল্যান্ড এন্ড ডবেনিয়ার, এই 3 জন ব্যক্তি যিনি আমাদের এই যে পর্যায়বৃত্ত তালিকা, যেটা পর্যায়বৃত্ত তালিকার মূল একদম গুড়ি থেকে কাজ শুরু করেছেন এই 3 জন। প্রথম জন ফেল করলেন, তারপর দ্বিতীয় জন আসলেন, দ্বিতীয় জনও ফেল করলেন, তারপর তৃতীয় জন আসলেন, তৃতীয় জন আরো কিছু কাজ করে তিনিও ফেল মারলেন, তারপর চতুর্থ জন আরেকজন আসলেন, সেটা আমরা আর একটু পরে গিয়ে পাবো। তো মনে রাখবে, মৌলগুলো শ্রেণীবিন্যাসের প্রাথমিক প্রচেষ্টা মানে একদম শুরুতে যারা কাজ করেছেন তারা কে? ডবেনিয়ার, নিউল্যান্ড এবং মেন্ডেলিভ। এখন তাদের বিষয়ে আমরা বিস্তারিত জানবো, তারা কি কি কাজ করেছিলেন বা কি কি আমাদের দিয়েছিলেন সেগুলো আমাদের জানতে হবে, কারণ তারাও তো মেইন, তারাও প্রচেষ্টা চালিয়েছিল। তাদেরকে আমরা না পড়লে, তার বিষয় না জানলে হবে না, এটা তো না ইনসাফি হয়ে যাবে। তো ডবেনিয়ারের ত্রয়ী সূত্র, প্রথমে কি আসলেন? ডবেনিয়ার কি বললেন? সর্বপ্রথম মৌলসমূহের ত্রয়ীতে শ্রেণীবদ্ধ করেন, সর্বপ্রথম মৌলসমূহকে ত্রয়ীতে শ্রেণীবদ্ধ করেন। তিনি প্রথমে কি করলেন? যেগুলা মৌল তখন আবিষ্কার হয়েছিল সেই মৌলগুলোকে তিনি 3টা গ্রুপে সাজিয়েছিলেন। এই যে 3টা গ্রুপ, এই 3টা গ্রুপে সাজিয়েছিলেন, যার জন্য বলা হয় ডবেনিয়ারের ত্রয়ী সূত্র। ত্রয়ীর 3টি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের অনুযায়ী সাজালে মধ্যবর্তী মৌলের পারমাণবিক ভর প্রায় অপর 2 মৌলের পারমাণবিক ভরের সমান হয়। কথাটার অর্থ কি? তিনি কি করেছিলেন? 3টি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের অনুযায়ী সাজালে মধ্যবর্তী মৌলের পারমাণবিক ভর প্রায় অপর 2 মৌলের ভরের সমান হয়। তিনি কি করলেন? এই যে লিথিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, এইগুলাকে কি করলেন? তিনি পারমাণবিক ভরের ভিত্তিতে
ঊর্ধ্বক্রমে মানে পারমাণবিক ভর ঊর্ধ্বক্রমে তিনি কি করলেন সাজিয়েছিলেন প্রথম লাইনটা, তারপর লাস্টের লাইনটা সেম ওই রকম পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলেন। তারপর কি করলেন এই ওটা আর ওটা এই যে লিথিয়াম আর পটাশিয়াম, এই লিথিয়াম পটাশিয়াম দরটা প্লাস করে তার যে গড় যেটা ভ্যালু আসে এই গড়ের সাথে যে মৌল ম্যাচ হয় সেই মৌলকে তিনি নিয়ে সেখানে বসালেন। যেমন এখানে দেওয়া আছে লিথিয়াম তার অ্যাটমিক মাস 7, পটাশিয়াম তার অ্যাটমিক মাস 39, মানে পারমাণবিক ভর লিথিয়ামের কত 7 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39। তারপর তিনি কি করলেন এই যে 7 আর 39 প্লাস করলে কত হয় 7 প্লাস 39 by 2 equal to 46 by 2 equal to 23। এই যে 23 যেটা আসলো এই 23 দেখা গেল যে সোডিয়ামের পারমাণবিক ভরের সমান, তাই নিয়ে তিনি কি করলেন সোডিয়ামকে নিয়ে মিডিলে বসালেন। এই যে বললাম লিথিয়াম ক্যালসিয়াম ক্লোরিন এই তিনটাকে তিনি বসালেন কি পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুসারে। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, সাপোজ মনে করো লিথিয়ামের ভর 2, তারপর ক্যালসিয়ামের ভর 3, ক্লোরিনের ভর 4, 2 3 4 ক্রমবর্ধমান অনুসারে তিনি সাজালেন প্রথম লাইনটা। তারপর নিচের লাইনটাও সেম ওইভাবে এইভাবে তিনি সাজালেন। যেমন 6, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি 6 7 8, অ্যাকচুয়ালি এইগুলো ভ্যালু না, আমি এক্সাম্পল দিচ্ছি। তারপর তিনি কি করলেন এই 2 আর 6 প্লাস করলেন, 2 আর 6 প্লাস করলে কত হয় 8 হয়। 8 এর গড় কত 4, এই 4 এর সাথে যে মৌল ম্যাচ খাবে যে মৌল মিল খাবে বা ম্যাচ হবে সেই মৌলকে নিয়ে তিনি মিডিল স্থানে বসালেন। ওই সেম জিনিসটা তিনি এখানে বললেন। যেমন লিথিয়াম তার পারমাণবিক ভর কত 7 এবং পটাশিয়াম তার পারমাণবিক ভর কত 39, 7 আর 39 প্লাস করলে কত হয় 46। ওটাকে যখন গড় বার করলেন 2 দিয়ে ডিভাইড করে তো আসে কি 23। এই 23 এর সাথে মিলকায় কি মিলকায় সোডিয়াম, সোডিয়ামের যে পারমাণবিক ভর সেটা মিলকায় 23 এর সাথে, তাই তিনি সোডিয়ামকে নিয়ে এই মিডিল স্থানে নিয়ে বসিয়েছিলেন। এটাকে বলা হয় ডমিনারের ত্রয়ী সূত্র। তারপর তার যে সূত্র যে ছিল এই সূত্রতে কিছু সীমাবদ্ধতা এসে গিয়েছিল, কিছু মানে আনডিসিপ্লিন রুল ছিল যেগুলাতে অনেক ধরনের প্রবলেম হচ্ছিল, সেগুলাকে বলা হয় ডমিনারের ত্রয়ী সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, যতগুলা পয়েন্ট আছে সেগুলো মনে রাখতে হবে, কোয়েশ্চন আসে ডমিনারের ত্রয়ী সীমাবদ্ধতা কি। তো দেখো তৎকালীন পরিচিত মৌলগুলোর মধ্যে মাত্র 3টি ত্রয়ী শনাক্ত করা সম্ভব হয়েছিল। তখনের সময় পরিচিত মৌলগুলোর মাত্র 3টি ত্রয়ী, 3টা দিয়ে তিনি শনাক্ত করতে পেরেছিলেন। ওই যে তিনি 3টা গ্রুপ দিলেন, যে তখনের সময় যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল এই মৌল দিয়ে মাত্র তিনি 3টাই গ্রুপ বানাতে পেরেছিলেন। আর মৌল নেই, তিনি কিভাবে বানাবেন, মৌল নেই, তো তিনি কি করলেন 3টা মৌল বসিয়ে বসিয়ে একটা তালিকা প্রস্তুত করেছিলেন। অনেক সংখ্যক সাদৃশ্যপূর্ণ মৌলকে ত্রয়ীতে অন্তর্ভুক্ত করা যায়নি। আর কি হয় তখনের সময় অনেক মৌল কি ছিল আরেকটি মৌলের সাথে সাদৃশ্যপূর্ণ মিল খায়, প্রপার্টি সেম থাকে বা অ্যাটমিক মাস বা পারমাণবিক যে ভর আছে সেইগুলো সমান সমান থাকে, তারপরেও তিনি কি করলেন না এই ত্রয়ীতে তিনি নিয়ে অ্যাড করলেন না বা যোগ করলেন না। তার জন্য সেটা তার একটা বড় মিস্টেক। এমনও সম্ভব ছিল যে বেশি কিছু অসদৃশ্য মৌলকে একই ত্রয়ীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আর তখনের সময় এমন কিছু সম্ভব হয়েছিল যে বেশি কিছু অসদৃশ্য মৌল যেগুলোর প্রপার্টি সেম না একই ত্রয়ীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তখন তিনি কি করেছেন যারা প্রপার্টি সেম নাই তাদেরকেও তিনি কি করলেন এই ত্রয়ীতে কি করলেন অ্যাড করে নিয়েছিলেন, যার জন্য তার
এই যে সীমাবদ্ধতা এগুলা আচ্ছা, তো এখন দেখো ডমিনিয়ারের ত্রয়ী সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানে কি? যেগুলা অসুবিধা হয়েছিল সেইগুলা। কি কি অসুবিধা তার টেবিলের মধ্যে? প্রথম অসুবিধা কি? তৎকালীন পরিচিত মৌলগুলোর মধ্যে মাত্র 3টি ত্রয়ী শনাক্ত করা সম্ভব হয়েছিল। তখনের সময় ডমিনিয়ার যখন তালিকাটি প্রস্তুত করেছিলেন মাত্র 3টি গ্রুপই তিনি বানিয়েছিলেন। তখন এই 3টা গ্রুপই বানানো সম্ভব হয়েছিল তার পক্ষে, এর থেকে বেশি বানানো তার পক্ষে সম্ভব হয়েছিল না। অ্যাকচুয়ালি তেমন মৌল ছিল না, তো তিনি কিভাবে সেগুলো বসাবেন, তার জন্য তিনি তিনটাই দিয়ে টেবিল বানিয়েছিলেন। তারপর অনেক সংখ্যক সাদৃশ্যপূর্ণ মৌলকে তড়িতে অন্তর্ভুক্ত করা যায়নি। তারপর দেখা যায় যে অনেক মৌল তানের যে টেবিলটা বানানোর পর অনেক মৌল আবিষ্কার হয় এবং সেটার সাথে সেটার প্রপার্টিস মিল খায়। তারপরও তিনি এই যে তালিকা রয়েছে এই তালিকাতে তিনি অন্তর্ভুক্ত করতে পারেননি। এটা হলো 2 নম্বর অসুবিধা। 3 নম্বর কি? এমনও সম্ভব ছিল যে বেশি কিছু অসাদৃশ্য মৌলকে একই ত্রয়ীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তো এমনও সম্ভব হয়েছিল যে বেশি কিছু অসদৃশ্য মৌলকে, কিছু অসদৃশ্য মানে প্রপার্টিস তাদের সেম না, তারপরও তিনি একই ত্রয়ীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে, কিন্তু তিনি করেননি। এই তালিকার মধ্যে প্রপার্টিস সেম না তারপরেও কিন্তু অন্তর্ভুক্ত করা যেতে পারতো, কিন্তু তিনি অ্যাড করলেন না। সেটা তার তৃতীয় অসুবিধা। তারপর তোমার যে ডমিনিয়ার চলে গেলেন, ডমিনিয়ারের সূত্রটা এখানে শেষ। তার অসুবিধা সম্পর্কে তুমি জানলে যে এই অসুবিধার জন্য তানের যে পিরিয়ডিক টেবিল যেটা সেটার কার্যকরী হলো না। তারপর কি আসলেন? নিউল্যান্ডের অষ্টক সূত্র। ডমিনিয়ার ফেল মারলেন, তারপর কি আসলেন? নিউল্যান্ড এসে কি করলেন? নিউল্যান্ডের পরিচিত মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের অনুযায়ী সাজান এবং দেখেন যে প্রতি অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলটির ধর্মের অনুরূপ। মানে যখন নিউল্যান্ড আসলেন তখন তানের সময়ে অনেক মৌল কি হয়েছে, আরো নতুন নতুন মৌল আবিষ্কার হয়েছে এবং তিনিও কি করলেন? এই যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অ্যাটমিক মাস ইনক্রিজিং অর্ডারে তিনি কি করলেন? সাজালেন। যেমন ও আগে বলেছিলাম যে একটা এলিমেন্টে বা একটা মৌলের মাস যদি 2 হয়, আর একটা 3 হয়, আর একটা 4 হয়, আর একটা 5 হয়, এরকম ক্রমবর্ধমান অনুসারে তিনি কি করলেন? সাজালেন। সাজানোর পর তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে প্রথম যে মৌল যেটা রয়েছে এই মৌলটা অষ্টক মৌলের সাথে কি আছে? সাদৃশ্যপূর্ণ আছে। প্রথম যে মৌলটা তিনি বসিয়েছিলেন এই মৌলটা 8 নম্বর মৌলের সাথে কি আছে? সাদৃশ্যপূর্ণ আছে, একদম প্রপার্টিস সেম আছে। তখন তিনি এইটা দেখে তানের যে সূত্র, এটা এই সূত্রটার নাম দিয়ে দিয়েছিলেন যে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই সূত্রটা তিনি একটিকে সঙ্গীতের স্বরলিপিতে পাওয়া অষ্টকের সঙ্গে তুলনা করেন, তাই তিনি এর নাম দিলেন অষ্টক সূত্র। আর একটা আমাদের ভারতের সঙ্গীত আছে সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। দেখো সা রে গা মা পা ধা নি, আবার সা, সাটা কি আছে? 8 নম্বর গড়ে আসে। তো 1 নম্বর এবং 8 নম্বর গড়ের সাথে তিনি ম্যাচ করে এই যে সঙ্গীতের স্বরলিপি যেটা এই স্বরলিপির সাথে তিনি কি করলেন? তুলনা করলেন। মানে ওই সার সাথে প্রপার্টিস ম্যাচ করে নিলেন, যার কারণে তিনি ওই যে সূত্রটাকে কি বললেন? নিউল্যান্ডের অষ্টক সূত্র। আচ্ছা, যেমন এই যে দিয়েছে সা রে গা মা পা দা নি বলে আবার কি আসলো? সা। তো সাথে কি আছে? হাইড্রোজেন, ফ্লোরিন এইগুলোর প্রপার্টিস কি? একদম সেম। তারপর কোবাল্ট এবং নিকেল এইগুলোর প্রপার্টিস তিনি বলেছিলেন যে একদম সেম, তাই যার জন্য তিনি এই গ্রুপের মধ্যে বসেছিলেন। রেয়ার প্রপার্টিস, তানের মতে এই রেয়ার প্রপার্টিস একদম সেম,
যার জন্য তাই এই গ্রুপের মধ্যে বসেছিলেন। আচ্ছা, তো তানের মতে যেগুলা ঠিক ছিল সেরকম তিনি কাজ করেছিলেন, কিন্তু তারপরও পরবর্তী যে সায়েন্টিস্ট এলেন তিনি বললেন না না এই ক্ষেত্রে এই এই সেই অসুবিধা রয়েছে বা এই সে এই। আচ্ছা, তো তানের মতামত অনুযায়ী তানের যেগুলো সঠিক লাগলো তিনি তা করলেন। তারপর পরবর্তী আরেকজন সায়েন্টিস্ট আসলেন, এসে বললেন যে না এই নিউল্যান্ড এই কাজগুলো ভুল করেছেন, এইগুলাতে ভুল আছে, এইগুলো ভুল বের করতে শুরু করলেন এবং সেটিতে সঠিক করতে কাজ চালিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে নিউল্যান্ডের আবার কি আছে, অষ্টক সূত্রে সীমাবদ্ধতা চলে আসলো। এই সীমাবদ্ধতাগুলো কি কি? দেখা গিয়েছিল যে অষ্টক সূত্রটি শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য ছিল, কারণ ক্যালসিয়ামের প্রতিটি অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের ধর্মের অনুরূপ ছিল না। আচ্ছা, তানের যে এই যে সূত্র, এই সূত্রটা অনলি ক্যালসিয়াম পর্যন্ত কি ছিল, ঠিকঠাক ছিল। এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের পর্যন্ত কি ছিল, ঠিকঠাক ছিল। ক্যালসিয়াম পর্যন্ত তাদের প্রপার্টিস একদম সেম থাকতো, একদম সেম ছিল, কিন্তু ক্যালসিয়ামের পরে যেগুলো মৌল রয়েছে সেগুলোর প্রপার্টিস আর সেম নয়। নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের পর সেগুলোকে নিউল্যান্ডের পর্যায় সারণীর স্থানে দেওয়া কঠিন হয়েছিল। ওই যে 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাসেস, নোবেল গ্যাসেস, এই গ্যাসটা যখন আবিষ্কার হলো তখন এই গ্যাসটা আবিষ্কার হওয়ার পর এই যে মৌল যেগুলো রয়েছিল এই মৌলগুলোকে আর নিউল্যান্ডের পর্যায়িত যে তালিকা এটা রয়েছে, এই তালিকা নিউল্যান্ডের যে তালিকা রয়েছে এই তালিকাতে আর বসানো সম্ভব হয়নি। নিউল্যান্ড ধারণা করেছিলেন যে প্রকৃতিতে মাত্র 56টি মৌল বিদ্যমান এবং ভবিষ্যতে আর কোনো নতুন মৌল আবিষ্কৃত হবে না, কিন্তু পরে অনেক নতুন মৌল আবিষ্কৃত হয় যাদের ধর্ম অষ্টক সূত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। যখন নিউল্যান্ড এই তালিকাটি প্রস্তুত করেছিলেন তখন তিনি ভাবছিলেন যে আমার জানা মতো মাত্র 56টা মৌল আছে এবং এর পরবর্তীতে আর কোনো ধরনের মৌল আবিষ্কার হবে না, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আরো অনেক ধরনের মৌল আবিষ্কার হয়েছে এবং সেই মৌলগুলোকে তানের যে টেবুলে আর স্থান দেওয়া সম্ভব হয়নি। সেটা হচ্ছে আর বড় মিস্টেক। এই তিনটা যে সীমাবদ্ধতা রয়েছে সেটা তোমরা ভালো করে মনে রাখবে। কোয়েশ্চন আসতে পারে ডমিনেটার ত্রয়ী সীমাবদ্ধতা কি, নিউল্যান্ড অষ্টক সূত্রের সীমাবদ্ধতা কি, এইগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখবে খাতায়। তারপর আরো রয়েছে মৌলগুলোকে তার সারণীতে স্থান দেওয়ার জন্য নিউল্যান্ড একই করে দুটো মৌলকে বসিয়েছিলেন। আচ্ছা, তখন তিনি আরো বড় মিস্টেক করে ফেললেন, এই যে কোবাল্ট এন্ড নিকেল। কোবাল্ট এন্ড নিকেল এই দুইটা যে মৌল রয়েছে এই মৌলকে তিনি কি করলেন, একই করে স্থান দিয়ে রেখে দিলেন, কিন্তু একই করে সেটা বসানো ঠিক না। সেটাও যে সেকেন্ড তারপরে যে সায়েন্টিস্ট আসলেন সেটা এই মিস্টেকটা বের করলেন। কোবাল্ট এবং নিকেলকে একই করে রাখা হয়েছিল এবং এগুলোকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এর একই স্তম্ভে স্থাপন করা হয়েছিল। ওই যে ফ্লোরিন, ক্লোরিন, নিচে আছে ব্রোমিন, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যে গ্রুপ রয়েছে, এই গ্রুপের মধ্যে তিনি কি করলেন, কোবাল্ট এবং নিকেলকে স্থান দিয়ে দিলেন। সেটা তাদের আরো বড় মিস্টেক ছিল। এফি যার ধর্ম কোবাল্ট ও নিকেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তাকে এই মৌলগুলোর থেকে অনেক দূরে স্থাপন করা হয়েছিল। এই যে এফি এবং কোবাল্ট এন্ড নিকেল, এফি, কোবাল্ট আর নিকেল এই তিনটা মৌলের প্রপার্টিস একদম সেম। এই তিনটা মৌলের প্রপার্টিস একদম সেম। তারপরও তিনি কি করলেন, তিনি এফিকে দূরে সরিয়ে রাখলেন। এই যে নি যে গ্রুপ যেটা রয়েছে সারেগামা পাটা নি গ্রুপের মধ্যে তিনি এফিকে রাখলেন এবং সা গ্রুপের মধ্যে তিনি কোবাল্ট এবং নিকেলকে রেখে দিলেন। সেটাও তার সব থেকে বড় মিস্টেক ছিল।
তো এইগুলা সীমাবদ্ধতা তুমি নোট করে রাখবে, এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এগুলা, প্রায় দেখা যায় এগুলা। তারপর মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা, তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট 1 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। মেন্ডেলিভের পর্যাবৃত্ত সূত্র, মেন্ডেলিভস পিরিয়ডিক ল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে, মৌলগুলোর ধর্ম পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। সেম আগে যে ডমিনার যে কাজ করেছিলেন, তারপর নিউল্যান্ড যে কাজ করেছিলেন, তারপর যে মেন্ডেলিভ আসলেন, তিনিও সেম কাজটা করেছেন, যে কি করেছেন, মৌলগুলোর ধর্ম পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। এই যে পারমাণবিক ভরের ক্রম বর্তমান অনুসারে আগের যে দুজন সাজিয়েছিলেন সেই সিস্টেমটা তিনিও কি করলেন, ফলো করলেন। ঠিক আছে, মেন্ডেলিভের তৎকালীন পরিচিত 63টি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের অনুযায়ী সাজিয়েছিলেন। মেন্ডেলিভ যখন আসলেন তখন কি করলেন, তিনি মাত্র 63টি মৌলকে তিনি কি করলেন, ক্রমবর্ধমান পারমাণবিক ভরের অনুযায়ী তিনি সাজিয়েছিলেন। আগের যে নিউল্যান্ড ছিলেন, নিউল্যান্ড কতটি সাজিয়েছিলেন, নিউল্যান্ড সাজিয়েছিলেন 56টি মৌল, এবং মেন্ডেলিভ সাজিয়েছিলেন 63টি মৌল। মেন্ডেলিভ সাজিয়েছিলেন 63টি মৌল এবং নিউল্যান্ড সাজিয়েছিলেন 56টি মৌল। ঠিক আছে, তারপর এই মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা, সেটা একবার দেখে নেবে কিভাবে তিনি সাজিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এইটা দেখো, তিনি মেন্ডেলিভ টোটাল 8টা গ্রুপে ডিভাইড করেছিলেন, 8টা গ্রুপ, এবং টোটাল 8টা গ্রুপে তিনি ডিভাইড করেছিলেন, এবং পর্যায় ছিল টোটাল 7টা, 6টা পর্যায় ছিল, টোটাল 6টা পর্যায় ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবং তিনি আরেকটা জিনিস করেছিলেন, একটা গ্রুপকে 2টা সাব গ্রুপে ডিভাইড করেছিলেন। এই যে একটা গ্রুপ এ গ্রুপ বি, একটা গ্রুপকে 2টা সাব গ্রুপে ডিভাইড করেছিলেন, এ এবং বি, সব ঠিক সেই। তারপর মেন্ডেলের পর্যাবৃত্ত তালিকার বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য ছিল, এই যে এই টেবিলের বৈশিষ্ট্য কি কি আমরা একটু ডিসকাস করে নেই। এতে 8টি উলম্ব স্তম্ভ ছিল, যেগুলোকে গোষ্ঠী বলা হয়। এই যে আমি তোরা আগে বললাম, একটু আগে তোমাদেরকে বললাম যে মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকার মধ্যে টোটাল 8টা স্তম্ভ ছিল, প্রতিটি গোষ্ঠী আবার 2টি উপগোষ্ঠীতে বিভক্ত ছিল, এবং প্রতিটি গ্রুপকে 2টো সাব গ্রুপে তিনি ডিভাইড করেছিলেন, এবং 6টি অনুভূমিক সারি ছিল, যেগুলিকে পর্যায় বলা হয়। অনুভূমিক সারি কয়টা ছিল, 6টি, যেটাকে আমরা কি বলা হয়, পর্যায় বলা হয়। প্রতিটি পর্যায়ে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভরের অনুযায়ী সাজানো হয়েছিল। এই যে তিনি সাজিয়ে যেগুলো ছিলেন সবগুলো কি দেখো, 1.008, তারপর 6.939, 9.012, 10.81, 12.011, 14.007, 15.999, 18.998, সবগুলো তিনি ক্রমবর্ধমান অনুসারে সাজিয়েছিলেন। কার উপর, পারমাণবিক ভরের উপর তিনি ক্রমবর্ধমান অনুসারে তিনি সাজিয়েছিলেন। তিনি সে সময়ে অজানা থাকা কয়েকটি মৌলের পারমাণবিক ভর এবং ধর্ম সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন। আর তিনি সেই সময় কিছু মৌল এমন ছিল যার পারমাণবিক ভর জানা ছিল না, কিন্তু তিনি একটা আইডিয়া করে
আইডিয়া করে তিনি বলেছিলেন যে এই হবে বা এই হবে। সে সময় আবিষ্কৃত না হওয়া মৌলগুলোর জন্য তিনি ফাঁকা স্থান রেখে দেন এবং তাদের নামের আগে সংস্কৃত সংখ্যা একটা উপসর্গ যোগ করে নামকরণ করেছিলেন। সেই সময় কয়েকটা মৌল যেটার আবিষ্কার হয়নি, তখন তিনি এই জায়গাটা ছেড়ে দিয়েছিলেন এবং ছেড়ে দেওয়ার পর সেই জায়গাটা তো আর কিছু না কিছু তো লিখতে হবে। তখন তিনি কি করলেন, এই যে আগের যে মৌল রয়েছে এই মৌলের সাথে এই মৌলের নামের আগে একটা ওয়ার্ড, সংস্কৃত একটা ওয়ার্ড যুক্ত করে তিনি নাম দিয়েছিলেন। যেমন একা বরণ, যে জায়গাটা খালি ছিল সেই জায়গার নাম একা বরণ। মানে এই বরণটা কোথা থেকে আসলো, এর উপর থেকে, উপরের নামটা ছিল বরণ, তো তিনি নাম দিয়েছেন একা বরণ। যেমন আমি দেখিয়ে দিই এখানে, এই যে বরণ, এই বরণ আর এই একটা গ্রুপের তিনি দুটা সাবগ্রুপ করেছিলেন। তো উপরের যে বরণ যেটা, ওই বরণের সাথে তিনি এই জায়গাটা খালি ছিল, এখন তো লেখা আছে এই জায়গাটা খালি ছিল, এই খালি জায়গায় তিনি নাম দিলেন একা বরণ, যেটা পরবর্তীতে যখন মৌলটা আবিষ্কার হয়েছিল তখন তার নাম হয়ে গিয়েছিল কি, স্ক্যান্ডিয়াম। এই যে একা বরণ যেটা পরবর্তীতে আবিষ্কার হওয়ার পর সেটার নাম হয়ে গিয়েছিল স্ক্যান্ডিয়াম। সেইভাবে আরেকটার নাম দিলেন একা অ্যালুমিনিয়াম, যেটা আবিষ্কার হওয়ার পর হয়ে গিয়েছিল গ্যালিয়াম। একা সিলিকন, সেটা আবিষ্কার হওয়ার পর নাম হয়েছিল কি, জার্মেনিয়াম। তো তারপর তিনি যে গ্যাস করেছিলেন যে এটার পারমাণবিক বল এটা হবে, তো তিনি গ্যাস করেছিলেন একা অ্যালুমিনিয়াম যেটা, সেটার পারমাণবিক বল হবে 68। যখন একা অ্যালুমিনিয়াম যখন আবিষ্কারটা হয়ে গিয়েছিল, আবিষ্কার হওয়ার পর একা অ্যালুমিনিয়াম নামটা চেঞ্জ হয়ে কি হয়েছিল, গ্যালিয়াম, এবং তার পারমাণবিক ভর হলো কি 69.7। মোটামুটি তানের যে গ্যাস করাটা একদম পারফেক্টই ছিল, এমন গ্যাপ ছিল না, এমন উপর নিচ ছিল না, একদম পারফেক্ট ছিল, 68 থেকে 69.7, তেমন পার্থক্য নেই। তারপর অক্সাইডের ফর্মুলা তিনি বলেছিলেন E2O3। E2O3 যেহেতু একা অ্যালুমিনিয়াম, তো একা অ্যালুমিনিয়াম থেকে একার থেকে E2O3। তারপর যখন আবিষ্কার হয়েছিল তখন তার নাম আসলো কি, গ্যালিয়াম, গ্যালিয়ামের Ga তখন হয়ে গেছে Ga2O3, অক্সাইডের ফর্মুলা। তারপর ক্লোরাইডের ফর্মুলা সেম, তিনি যখন আবিষ্কার হওয়ার আগে তিনি নাম দিয়েছিলেন ECl3, আর যখন আবিষ্কার হলো তখন সেটার নাম হয়ে গেল GaCl3। এটা স্মল, এই এলটা স্মল, ECl3। ই কোথা থেকে আসলো, এই একার ই, এন্ড Cl মানে ক্লোরিন, সাফিক্সে 3, ECl3 যখন আবিষ্কার হলো তারপর হলো কি GaCl3। এই 3 গুলা কিন্তু নিচে, এটা বসাতে উল্টা পাল্টা হয়েছে, E2 গুলাও নিচে। যখন হিলিয়াম, নিয়ন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয় তখন বিদ্যমান বিন্যাসে কোনো পরিবর্তন না করে সেগুলো একটি নতুন গোষ্ঠীতে স্থান দেওয়া সম্ভব হয়েছে। আর তিনি একটি স্মার্ট ওয়ার্ক করেছিলেন, যখন নোবেল গ্যাস আবিষ্কার হয়েছিল, হিলিয়াম, নিয়ন এগুলা নোবেল গ্যাস আবিষ্কার হয়েছিল, তিনি তখন কি করলেন, তখন এই যে তার পিরিয়ডিক টেবিল যেটা তিনি বানিয়েছিলেন, এই টেবিলের মধ্যে আর তিনি স্থান কোনো কিছু দিলেন না নোবেল গ্যাসের, সেটা কি করলেন, তিনি আলাদা একটা গ্রুপ বানালেন, বানিয়ে এই নোবেল গ্যাসগুলো সেখানে বসিয়েছিলেন। তো এটা একটা স্মার্ট ওয়ার্ক হয়ে গিয়েছিল, যাতে তাদের এই কাজগুলোতে কেউ ভুল না বের করতে পারে। কিন্তু তারপরেও কি হলো, ভুল তো বের হলো। ভুল কি, মেন্ডেলিয় পর্যাবৃত্ত তালিকার সীমাবদ্ধতা। তারপরে যে সায়েন্টিস্ট এলেন তিনি এসে বললেন যে কিছু কিছু ভুল আছে। কোবাল্ট এর পারমাণবিক ভর নিকেল এর চেয়ে বেশি হওয়া সত্ত্বেও পর্যাবৃত্ত তালিকায় কোবাল্টকে নিকেলের আগে রাখা হয়েছে। কি বলেছেন, ইন্টারেস্টিং পার্ট, কোবাল্ট তার পারমাণবিক ভর কত, 58.9, এবং নিকেলের পারমাণবিক ভর কত, 58.6। এখানে দেখো এই যে কোবাল্ট এন্ড নিকেল, কোবাল্টের পারমাণবিক ভর কত, 58.93, এবং নিকেলের 58.71।
অ্যাকচুয়ালি কোনটা আগে আসার কথা? নিকেল আগে আসার কথা, কোবাল্ট পরে যাওয়ার কথা, কিন্তু তিনি কি করলেন? কোবাল্টকে আগে রাখলেন এবং নিকেলকে পরে রাখলেন, সেটাই একটা মিস্টেক। টেলুরিয়াম 127.6 এর পারমাণবিক ভর আয়োডিন 126.9 এর চেয়ে বেশি হওয়া সত্ত্বেও পর্যায়বৃত্ত তালিকায় টেলুরিয়ামকে আয়োডিনের আগে রাখা হবে। সেই মিস্টেক তিনি আবার করলেন। এই যে টেলুরিয়াম 127.60 এবং আয়োডিন 126.90। অ্যাকচুয়ালি আগে আসার কথা কোনটা? আয়োডিন আগে আসার কথা, টেলুরিয়াম পরে যাওয়ার কথা, কিন্তু তিনি কি করলেন? টেলুরিয়ামকে আগে রাখলেন, আয়োডিনকে পরে রাখলেন। এই দুটা মিস্টেক সেখান থেকে পরের যে সায়েন্টিস্ট এলেন তিনি সেটা থেকে বের করলেন। তারপরে 2 নম্বর মিস্টেক কি? রাসায়নিকভাবে অসদৃশ মৌলগুলোর শ্রেণীবিন্যাস। তামা এবং রূপার ধর্ম কার ধাতু এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, তবুও তাদের প্রথম গোষ্ঠীতে একসঙ্গে স্থান দেওয়া হয়েছে। তামা এবং রূপা, এই যে কপার এবং এজি, এই দুটার যে প্রপার্টিস রয়েছে তামা এবং রূপা, এর ধর্ম কার ধাতু এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। তারা কার ধাতুর সঙ্গে কোনো ধরনের সাদৃশ্যপূর্ণ হয় না, তারপরেও তিনি কি করলেন? তাদেরকে গ্রুপ 1 এর মধ্যে স্থান দিয়ে দিলেন, সেটা 2 নম্বর মিস্টেক। সমস্থানিকের অবস্থান। মেন্ডেলিভের পর্যায়বৃত্ত সূত্র অনুযায়ী কোন মৌলের সমস্থানিকগুলো পর্যায়বৃত্ত তালিকায় পৃথক স্থান দেওয়া উচিত, কারণ তাদের পারমাণবিক ভর ভিন্ন। যারা সমস্থানিক মৌল রয়েছে তাদের পারমাণবিক ভরগুলো একটু ভিন্ন হয়, কিন্তু তিনি কি করলেন? এই সমস্থানিক মৌলগুলোকে এই টেবিলের মধ্যে এনে ঢুকিয়ে দিলেন। ঠিক আছে। রাসায়নিকভাবে সাদৃশ্যপূর্ণ মৌলগুলোর বিচ্ছিন্নতা। সোনা এবং প্লেটিনাম এর মতো রাসায়নিকভাবে সাদৃশ্যপূর্ণ মৌলগুলোকে পৃথক গোষ্ঠীতে স্থান দেওয়া হয়েছে। সোনা এবং প্লেটিনাম এই দুটার যে প্রপার্টিস একদম সেম, তারপরও তিনি কি করলেন? সোনা কোথায় আছে? এই যে প্লেটিনাম এবং সোনা, এই সোনা AU and PT, এই দুটা মৌলের প্রপার্টিস প্রায় সেম, কিন্তু তিনি কি করলেন? তাদেরকে আলাদা জায়গায় রেখে দিলেন, সেটা হচ্ছে তার 4 নম্বর মিস্টেক। হাইড্রোজেনের অস্বাভাবিক অবস্থান। হাইড্রোজেনকে কোনো নির্দিষ্ট স্থানে রাখা হয়নি, কারণ একে গ্রুপ 1A এবং গ্রুপ 7A উভয় গোষ্ঠীতে বিবেচনা করা হতো। আর হাইড্রোজেন যে, সেটার কোনো স্থান তিনি ঠিক করতে পারলেন না, সেটা হচ্ছে তার 5 নম্বর মিস্টেক। আচ্ছা, এটা একদম তোমাদের রোড ম্যাপ বলতে পারো, এক স্লাইডের মধ্যে সবকিছু আছে। যখন একটা মৌল বাম থেকে ডানে যাবে তখন পরমাণুর ব্যাসার্ধ কি হবে? হ্রাস পায়। তড়িৎ নিরাপেক্ষতা কি হয়? বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। যখন বাম থেকে ডানে যাবে তখন পরমাণুর ব্যাসার্ধ কি হবে? নামবে। তড়িৎ নিরাপেক্ষতা কি হবে? বৃদ্ধি পাবে। আয়নীকরণ শক্তি কি হবে? বৃদ্ধি পাবে, যেগুলো আমি আগে ডিসকাস করেছিলাম। তারপর ডান থেকে নিচ থেকে বাম হাতের নিচ থেকে ডান হাতের উপরের দিকে যখন যাব তখন অধাতব ধর্ম উপর ও ডানে বৃদ্ধি পায়, আর উপর থেকে যখন নিচের দিকে আসবো তখন কি হয়? ধাতব ধর্ম নিচেও আমি বৃদ্ধি পায়। ঠিক আছে, এইগুলো একটু তোমরা দেখে নিও, একদম সিম্পল, যেগুলো আমরা আগে ডিসকাস করেছিলাম এইগুলো তোমাদেরকে আবার দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের এই যে চ্যাপ্টারে যেগুলো টপিক ছিল আমি সবগুলো কভার করে ফেললাম। এই যেগুলো টপিক রয়েছে সেগুলো তোমরা মন দিয়ে পড়লে আরামসে তোমাদের ইউনিট টেস্টে যেগুলো কোয়েশ্চেন আসবে সেগুলো তোমরা আরামসে করতে পারবে। এখন এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন তোমাদেরকে করেছে। প্রথম কোয়েশ্চেন কি? একটি মৌলের ইলেকট্রনিক বিন্যাস 2,8,4।
আধুনিক পর্যায় সারণীতে এর গোষ্ঠী এবং পর্যায় উল্লেখ করো। কি বলেছে? তার ইলেকট্রনিক বিন্যাস 2,8,4। টোটাল করলে কি হবে? 14। 2 আর 8 10, 10 আর 4 14। এই 14 নম্বর এলিমেন্টটা কি আছে? 14 নম্বর এলিমেন্টটা কি আছে বলতে পারবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। কি আছে? সিলিকন। তাহলে তার নামটা তো আমরা পেয়ে গেলাম, সিলিকন। ঠিক আছে, এখন এই যে সিলিকন, এই সিলিকনটা কত নম্বর গোষ্ঠীতে আছে এবং কত নম্বর পর্যায়েতে আছে সেটা বের করতে হবে। তার লাস্টের ইলেকট্রন কত? 4। যদি 4 হয় তাহলে তার গোষ্ঠীর সংখ্যা কি হবে? 14 নাম্বার গ্রুপ। কিভাবে 14 নাম্বার গ্রুপ হলো? কোয়েশ্চন তো সেটাই। তোমাদেরকে আমি বলেছিলাম আগে, মনে আছে কি না জানি না, এই যে বলেছিলাম যদি 14 গ্রুপ হয় তাহলে তার ব্যালেন্স ইলেকট্রন কি হবে? 4 ইলেকট্রন। এখন তুমি মিলিয়ে দেখো, তার লাস্টের ব্যালেন্স ইলেকট্রন কত? 4। আরো 4টা ইলেকট্রন যদি কোনো জায়গা থেকে আনতে পারে তাহলে তার আউটার মোস্ট শেল কমপ্লিট হবে। তো তার ব্যালেন্সই কত? 4। যদি ব্যালেন্সই 4 হয় তাহলে সে 14 নম্বর গ্রুপে আসে কি না বলো? 14 নম্বর গ্রুপে আসে। এখন তার পর্যায় শ্রেণী কত হবে? টোটাল নাম্বার কয়টা? 1টা 2টা 3টা। 3টা যদি হয় তার পর্যায় শ্রেণী নাম্বার কত? পিরিয়ড নাম্বার কত? 3। পিরিয়ড নাম্বার কি? 3। পর্যায় শ্রেণী নাম্বার কত? 3 এবং গোষ্ঠীর নাম্বার কত? 14। মৌলটির নাম লিখো। মৌলটির নাম কি? সিলিকন। একটি ভৌত ধর্ম লিখো। ভৌত ধর্ম কি? সেটা কি? ধাতু কল্প। এই যে সিলিকন যেটা, এটা কি? ধাতু কল্প। মানে তার মধ্যে কি আছে? দাতবীয় গুণ আছে এবং অদাতবীয় গুণ দুটোটা আছে। সেটা কি? ধাতু কল্প। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 13। একটা মৌল যার পারমাণবিক সংখ্যা কত দিল? 13। এর ইলেকট্রন বিন্যাস লিখো। 13 এর ইলেকট্রন বিন্যাস কি হবে রে? 2,8,3। ইলেকট্রিক বিন্যাস হয়ে গেল 2,8,3। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? এক্স কোন গোষ্ঠীর অন্তর্গত তা উল্লেখ করো। এক্সটা কোন গোষ্ঠীর অন্তর্গত তা তুমি বলবে। বলো তো কত নম্বর গোষ্ঠী হতে পারে এক্স? বলো বলো, তাড়াতাড়ি বলো। কমেন্টে তাড়াতাড়ি বলো, কমেন্টে বলো। বলতে পারবে? হায় রে বাহ। তার ব্যালেন্স ইলেকট্রন কত? 3। যদি 3 হয় তাহলে তার গোষ্ঠীর সংখ্যা কি হবে? 13। তাই না? 13 হবে না? 13 হবে। তার ব্যালেন্স ইলেকট্রন কত আছে? 3। তাহলে 3 হলে সে কি? পি ব্লকের এলিমেন্ট। পি ব্লকের যদি এলিমেন্ট হয় তার গ্রুপের নাম্বার কত হবে? 13 হবে। আচ্ছা, এক্স একটি ধাতু নাকি অধাতু? এই যে এক্স, সেটা ধাতু না অধাতু? বলো বলো, সেটা ধাতু না অধাতু? আর এই ইলেকট্রনিক কনফিগারেশন দেখেই তো বলতে পারবে। তার মধ্যে কি আছে? আউটার মোস্ট শেলে 3টা ইলেকট্রন আছে। 3টা যদি ইলেকট্রন থাকে সে 3টা ছাড়বে না 7টা আনবে? কি করবে? 3টা সে ছেড়ে দিতে বাধ্য হবে। সে ছাড়তে পারবে 3টা, 7টা আনা তার জন্য কি হবে? কষ্ট হবে। তার জন্য সে কি? মেটাল, ধাতু। তারপর এর ব্রোমাইডের সংকেত লিখো। এই যে 13 নম্বর যে মৌল যেটা রয়েছে সেটার সাথে তুমি কি করবে? ব্রোমাইডের সংকেতটা লিখবে। 13 নম্বর মৌলটা কি? নামটা বলো।
এই যে 13 নম্বর এলিমেন্ট, এই 13 নম্বর যে মৌলটার নাম কি? মৌলটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম এবং তার সাথে ব্রোমাইডের সংকেত। ব্রোমাইড মানে কি? Br। এখন অ্যালুমিনিয়ামের তার লাস্টের ব্যালেন্স কত আছে? 3। লাস্টের সেলে আছে 3 এবং Br এ আছে কি 1, সরি -1। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন ওইরকম হবে। তো সেখান থেকে কি আসবে? Al Br3, অ্যালুমিনিয়াম ব্রোমাইড। বুঝেছো? তো সেটাকে তুমি বলতে পারো ব্রোমাইডের সংকেত কি? Al Br3। আচ্ছা, এখানে যে এক্স মৌলটার নাম তো বলেনি, তো আমরা ডাইরেক্ট Al Br3 লিখবো না, আমরা লিখবো কি X Br3। সেটা হবে রাইট অ্যান্সার। কারণ এক্স এর নাম আমাদেরকে বলেনি যে এক্স এর নাম তোমার বলতে হবে, তো যার জন্য এর ব্রোমাইডের সংকেত কি হবে? X Br3। একটি মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস কিভাবে আধুনিক পর্যায় সারণীতে তার অবস্থানের সঙ্গে সম্পর্কিত একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এইটা করে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে। এই যে 8474020124 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে এই কোয়েশ্চনের আনসারটা করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে দেবে, ঠিক আছে? এতগুলো করার পর যদি এই একটা কোয়েশ্চন তোমরা পারো না তাহলে তো হবে না। এক্স মৌলটি আধুনিক পর্যায় সারণীর তৃতীয় পর্যায় এবং 16 নম্বর গোষ্ঠীর অন্তর্গত। এক্স এর যুযুক্তা ইলেকট্রনের সংখ্যা এবং যুযুক্তা নির্ণয় করো। একটা মৌল আধুনিক পর্যায় সারণীতে 3 নম্বর পর্যায় এবং 16 নম্বর গোষ্ঠীর মধ্যে আছে, ঠিক আছে? তারপর তোমার কোয়েশ্চন বলেছে যে এক্স এর যুযুক্তা ইলেকট্রনের সংখ্যা এবং যুযুক্তা নির্ণয় করো। তোমাকে বলে দিয়েছি একটা মৌল যে 3 নম্বর পর্যায়ে আছে এবং 16 নম্বর গোষ্ঠীতে সে আছে। এখন সেটা থেকে তুমি কি বার করতে হবে? এই যে এক্স মৌল এটা, সেটার যুযুক্তা ইলেকট্রনের সংখ্যা আর যুযুক্তা তুমি বের করবে। একদম ইজি, বার করতে পারবে। এক্স যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন গঠিত যৌগের আণবিক সংকেত লিখো এবং এর ইলেকট্রনের ডট বটন অঙ্কন করো। সেটাও তোমরা করবে। এক্স মৌলটির নাম লিখো এবং এটি ধাতু নাকি অধাতু উল্লেখ করো। এই দুইটা, আগে একটা কোয়েশ্চন আর এই আরেকটা কোয়েশ্চন, দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? যদি পারো না তাহলে কমেন্টে বলবে বা আমার নাম্বারে তোমরা মেসেজ করবে স্যার পারছি না, তারপর আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে এই দুটো কোয়েশ্চনের আনসার দিয়ে দেব। আধুনিক পর্যায় সারণীতে 8টি মৌলের অবস্থান নিচে দেখানো হয়েছে, যেখানে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বন্ধনীর মধ্যে দেওয়া আছে। Ca ক্যালসিয়ামের ইলেকট্রনিক বিন্যাস লিখো। রুবিডিয়ামের যুযুক্তা ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। স্ট্রন্টিয়ামের ইলেকট্রনিক স্তর এর স্ট্রন্টিয়ামের ইলেকট্রনিক স্তরের সংখ্যা কত? পূর্বাভাস দাও কে একটি ধাতু নাকি অধাতু। এইটাও তোমাদের জন্য হোমওয়ার্ক। এই এখানে পর্যায় সারণীর 8টি মৌলের অবস্থা নিচে দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে তোমাদের টেবিল তোমাদেরকে দিয়ে দিয়েছে, এই টেবিল থেকে তোমরা এই কোয়েশ্চনটা সলভ করবে এবং এই কোয়েশ্চনটা তোমরা সলভ করবে। তারপর এই আরেকটা কোয়েশ্চন আছে, সেটাও তোমরা সলভ করবে। আর আছে কি? একটা কোয়েশ্চন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই 5টা কোয়েশ্চন তোমরা সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা দিয়ে দেবে। আমি চেক করে বলবো যে সঠিক হয়েছে না ভুল হয়েছে। আচ্ছা, তো কি হলো, আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ। তোমাদেরকে 5টা আমি হোমওয়ার্ক দিলাম। এই 5টা হোমওয়ার্কটা তোমরা কি করবে? আমার এই নাম্বারে
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে আমাকে দিবে যে হোমওয়ার্কটা শুদ্ধ হলে আমি বলবো না ঠিক আছে, শুদ্ধ যদি হয় না তারপরে তোমরা ট্রাই করো, ট্রাই করলে কোনো যায় আসে না, তোমাদের আরো বেশি ভালো হবে। যদি ভুলও হয় আমি সেপারেট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই 5টা কোয়েশ্চেন আনসার দিয়ে দেবো। এন্ড এই ক্লাসের পিপিটিও তোমরা গ্রুপের মধ্যে পেয়ে যাবে, আমি গ্রুপের মধ্যে পিপিটি গুলা শেয়ার করব। আর এই গ্রুপ ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক থাকবে আরম ব্যাচ, যেটা এখন বর্তমানে চলছে। আরম ব্যাচের একটা লিংক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হবে, একদম ফ্রি, কোনো কিছু টাকা উগা দিতে লাগবে না, জাস্ট জয়েন করে রাখবে। আমাদের যেগুলো আপডেট আছে সেগুলো আমরা এই ব্যাচের এই গ্রুপের মধ্যে দিয়ে থাকি। আর তোমরা একটা জিনিস করো না, আমি দেখছি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর কিছু আমরা চাই না, মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট আনো, আর কিছু লাগে না। যা কিছু হেল্প লাগে নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি হেল্প করতে রাজি আছি। যে কিছু প্রবলেম হয় রাত্রে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আমাকে পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু সকাল 7টা 4টা থেকে 11টার ভিতরে মেসেজ করবেন, আমাকে পাবে না, আমি সেই সময় অ্যাক্টিভ থাকি না। বাকি যে কোনো সময় তোমরা মেসেজ করো আমাকে পাবে তুমি, ঠিক আছে? তো মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করো। আর যদি কারোর ইন্টারেস্টেড থাকে আমাদের অফলাইন সেন্টারে জয়েন করার জন্য, তাহলে জয়েন করতে পারবে। আমাদের সেন্টারে অল সাবজেক্টের ক্লাস হয়। তো আমি তো এখানে সায়েন্স তোমাদেরকে ফ্রিতে করাচ্ছি, সাথে ইংলিশ, ম্যাথস, বেঙ্গলি, সোশ্যাল সায়েন্স সবকিছু আমাদের সেন্টারে হয়ে যায়। আর তোমরা ভাবতেই পারবে না এত কম প্রাইস আমরা সেন্টারে থাকছে, মানে একদম ফিসটা একদম কম। তারপরেও তো আমরা এর মধ্যে একটা জিকে সেট এক্সাম নিয়েছিলাম, সেই এক্সামে অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করেছে, অনেক কোয়ালিফাই করেছে, তাদের জন্য স্কলারশিপও আছে, তারা স্কলারশিপ পেয়ে যাচ্ছে। তোমরা তো সেটাতে জানি না তোমরা দিয়েছো কি না, দিলে তো খুবই বেশি ভালো। আর কি বলবো, মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করো। আর পরবর্তীতে আমরা নেক্সট মেবি চ্যাপ্টার 10 শুরু করব, নেক্সট ক্লাস চ্যাপ্টার 10 এর উপরেই আসবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। আর সবসময় তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ক্লাসগুলো শেয়ার করো, এত মেহনত করছি আমরা, তো একটু তোমরাও শেয়ার করো, আমাদের সাথে থাকো। টাটা, বাই বাই।